প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে অ্যাবডোমেন নিয়ে আলাপ করছিলাম। অ্যাবডোমেনের বিভিন্ন এলিমেন্টারি রিলেটেড ভিসেরাগুলো আমার কমপ্লিট। আজকে আমি আলাপ করব হচ্ছে লিভার নিয়ে। সো আজকে আমার টপিক হচ্ছে লিভার। আমি প্রথমেই অ্যানাটমিক্যাল পজিশন অফ দি লিভারটা আলাপ করে নিচ্ছি। লিভারের ভিসেরা যখন দেওয়া হয় তখন কি বলতে হয় ধরে সেটা আমি প্রথমে বলে নিব। অ্যানাটমিক্যাল পজিশন অফ দি লিভার। সো অ্যাট ফার্স্ট আমাকে বলতে হবে যে দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ গল ব্লাডার উইথ ভেরিয়াস লিগামেন্টস। লিভারের সাথে অনেকগুলো লিগামেন্ট লেগে থাকে বা কিছু লিগামেন্ট লেগে থাকে, এই জন্য বলতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ গল ব্লাডার। লিভারে গল ব্লাডার দেখা যায়, এই এখানেই আমরা গল ব্লাডারটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার উইথ গল ব্লাডার উইথ ভেরিয়াস লিগামেন্টস। সাথে আছে ভেরিয়াস লিগামেন্ট। ওকে, নাও আমরা চলে যাব অ্যানাটমিক্যাল পজিশনে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাইট লোব ইজ লার্জার and higher than the left lobe. Right lobe is larger and higher than the left lobe. আমি আমাদের মডেলটা যদি ইউজ করি, this is the model of the liver. Here is the model of the liver. লিভারকে সাধারণত ধরতে হয়, আমরা যদি এখানে দেখাই এই পজিশনে লিভারটা থাকে, এই 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 অবস্থাতে লিভার থাকে। 2 হাত দিয়ে ধরতে হয়, 1.5 কেজি তার ওয়েট। সুতরাং এক হাতে ধরলে হবে না, পড়ে যাবে। 2 হাত মিলে মেইনলি ডান হাতে আর কিছুটা বাম হাত দিয়ে সাপোর্ট দিয়ে আমরা লিভারটাকে ধরবো। এই পর্যায়ে পজিশনেই লিভার থাকে, একটু দেখার জন্য। ওকে, সো দিস ইজ দ্য লিভার। লিভারের আমি একটু চিনিয়ে দিচ্ছি। দিস ইজ, এখানে হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট এই বরাবর লাগে, এই বরাবর লাগে ফেলসিফর্ম লিগামেন্ট। ফেলসিফর্ম লিগামেন্টের এই পাশটা হচ্ছে অ্যানাটমিক্যাল রাইট লোব আর এই পাশটা হচ্ছে অ্যানাটমিক্যাল লেফট লোব। তাহলে আমাকে, আর এখানে হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট। ঠিক আছে, তাইলে আমরা দেখতে পাচ্ছি রাইট লোবটা কিন্তু অনেক বড়, কিন্তু লেফট লোবটা কিন্তু ছোট। দেখা যাচ্ছে রাইট লোবটা অনেক বড়, বিগার, লার্জার, আর লেফট লোবটা কিন্তু ছোট্ট। এটা একটা বিষয় খেয়াল রাখলাম, রাইট লোবটা অনেক বড়, লেফট লোব ছোট। দেন একটা শার্প বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারটার নাম হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার। এই বর্ডারটা হচ্ছে শার্প। দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার। আচ্ছা, এটা আমরা দেখিয়ে রাখলাম। আর যদি আমরা লিভারে ওই যে একটু উকি দিচ্ছে একজন, ওনার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আমি যদি লিভারটা, ইনফিরিয়র ভেনা কাভা কিন্তু সামনে দেখাই যাচ্ছে না, কারণ সে থাকে লিভারের পিছন দিকে, পোস্টেরিয়রলি। আমি যদি লিভারটাকে একটু রোটেট করে পিছন দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো হিয়ার ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা। সো ইনফিরিয়র ভেনা কাভাটা পিছনে আছে এবং সে থাকে ভার্টিক্যালি। ইনফিরিয়র ভেনা কাভা পোস্টেরিয়রলি থাকে, প্লাস সে থাকে ভার্টিক্যালি। ঠিক আছে, এই যে কিছু হেপাটিক ভেইন, একটা হেপাটিক ভেইনও দেখা যাচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে ওপেন করতে। আন্ডারস্ট্যান্ড? ওকে। আর এই যে লিভারের সারফেস, এই সারফেসটা যার নাম হচ্ছে সুপিরিয়র সারফেস। এই সারফেসটা দেখা যাচ্ছে এইটুকু কনভেক্স, এইটুকু কনভেক্স, মাঝখানে কনকেভ। তাইলে এই দিক কনভেক্স, এইটুকু হচ্ছে কনকেভ, এইটুকু আবার কনভেক্স। তাহলে এটা হচ্ছে কনভেক্সো, কনকেইভো, কনভেক্স। কনভেক্সো, কনকেইভো, কনভেক্স, এই হচ্ছে সুপিরিয়র সারফেস। ঠিক আছে, তাহলে আমরা যা যা আপাতত দেখালাম সেগুলো আমরা পরে আচ্ছা, এখানে
একটু দেখিয়ে নিচ্ছি। এই জায়গাটুকুকে বলা হয় দিস ইজ কল্ড হাইলাম অফ দি লিভার। এই যে কিছু স্ট্রাকচার ঢুকছে বা বের হচ্ছে যা দিয়ে, এই জায়গাটাকে বলে হাইলাম অফ দি লিভার। ওকে, আর আমরা এখানে গল ব্লাডার দেখতে পাচ্ছি গ্রিন কালারের। দিস ইজ দা গল ব্লাডার। গল ব্লাডারের পরে এইটুকু হচ্ছে সিস্টিক ডাক্ট। ওকে, দিস ইজ দা সিস্টিক ডাক্ট। এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। দিস ওয়ান, দিস ইজ দা গল ব্লাডার অফ গল ব্লাডার। এটা গল ব্লাডার। আর এইটুকুকে বলে ফান্ডাস অফ দি গল ব্লাডার। যে পার্টটুকু এই পাশ থেকে দেখা যাচ্ছে, এই পাশ থেকে যে মাথাটা দেখা যায় তার নাম হচ্ছে ফান্ডাস অফ দি গল ব্লাডার, ফান্ডাস। এই ফান্ডাসটুকু বাদ দিলে আমরা বাকিটুকুকে বলবো বডি অফ দি গল ব্লাডার। ফান্ডাস ছাড়া বাকিটুকু হচ্ছে বডি অফ দি গল ব্লাডার। তারপরে একটা ছোট্ট অংশ থাকে নেক অফ দি গল ব্লাডার। ফান্ডাস, বডি, নেক মিলে হচ্ছে গল ব্লাডার। তারপরে সিস্টিক ডাক্ট। হ্যাঁ, এবার অনেক কিছু আমরা চিনিয়ে ফেললাম মডেল থেকে। সো আমি যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো, প্রথম কথাটা হবে রাইট লোব ইজ লার্জার অ্যান্ড স্লাইটলি হাইয়ার দেন দ্য লেফট লোব। রাইট লোবটা হচ্ছে লার্জার অ্যান্ড স্লাইটলি হাইয়ার দেন দ্য লেফট লোব। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সুপিরিয়র সারফেস মানে এই সারফেসটা, এটা হবে কনভেক্সো, কনকেইভো, কনভেক্স। ইনফিরিয়র বর্ডার, সুপিরিয়র ইনফিরিয়র আমি ঠিক করে নিচ্ছি। সুপিরিয়র থেকে বললাম সারফেস প্রসঙ্গে, আর ইনফিরিয়রে বলবো বর্ডার প্রসঙ্গে। ইনফিরিয়র বর্ডার ইজ শার্প। তাহলে আমি প্রথমে কি ঠিক করলাম? প্রথমে ঠিক করলাম কোন দিকটা ডানে থাকবে, কোন দিকটা বামে থাকবে। কিভাবে ঠিক করলাম? রাইট লোব ইজ মানে অ্যানাটমিক্যাল রাইট লোব ইজ লার্জার দেন দ্য এন্ড হাইয়ার, স্লাইটলি হাইয়ার দেন দ্য লেফট লোব। ফার্স্ট ইস্যু, এদিকে আমি রাইট লেফট ঠিক করে নিলাম। এইবার উপর নিচ ঠিক করব। তার জন্য সুপিরিয়র সারফেস ইজ কনভেক্সো, কনকেইভো, কনভেক্স এন্ড ইনফিরিয়র বর্ডার ইজ শার্প। এই বলে আমি সুপিরিয়র এবং ইনফিরিয়র ঠিক করে নিলাম। এবার আমার লাগবে সামনে এবং পিছনে ঠিক করা। কিভাবে? সেটার জন্য আমরা একটা পয়েন্ট নিব। এন্টিরিয়র সারফেস প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু ফেলসিফর্ম লিগামেন্ট। এই যে এই জায়গাতে ফেলসিফর্ম লিগামেন্টের অ্যাটাচমেন্ট হয়। এন্টিরিয়র সারফেস provides attachment to falciform ligament. This is one point. আর posteriorly থাকে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। যদিও এখানে এই মডেলের মাঝে ইনফিরিয়র ভেনা কাভা নিজেই আছে, কিন্তু মাঝে মাঝে ভেনা কাভাটা থাকে না, মানে আলাদা করা হয়, তখন গ্রুপ পাওয়া যাবে। তো আমার কথাটা কেমন হবে? গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা লাইস posteriorly and is directed vertically downward, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর যদি ইনফিরিয়র ভেনা কাভা থাকে তাহলে বলতে হবে ইনফিরিয়র ভেনা কাভা লাইস পোস্টেরিয়রলি এন্ড ইজ ডিরেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ভেইন কিন্তু উপর দিকে উঠবে, ঠিক আছে? ভেইনটা উঠবে উপর দিকে, গ্রুপটা যাবে নিচের দিকে, কিন্তু ভেইনটা উঠবে উপর দিকে। ইনফিরিয়র ভেনা কাভা তো হার্টে ওপেন করবে, সো সে আপওয়ার্ড ডিরেকশন থাকবে। তাইলে আমরা কি বলবো? Inferior vena cava lies posteriorly and is directed vertically upward. আর যখন গ্রুপ দিয়ে বলবো তখন বলবো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা lies posteriorly and is directed vertically downward. সো এই হচ্ছে গিয়ে লিভারের অ্যানাটমিক্যাল পজিশন। তাহলে আমি আবার একটু সামারি করে দিচ্ছি। প্রথমে রাইট লেফট ডিসিশন নিলাম, রাইট লোব ইজ লার্জার এন্ড স্লাইটলি হাইয়ার দেন দ্য লেফট লোব বলে। দেন উপর নিচ ঠিক করে নিলাম, সুপিরিয়র সারফেস ইজ কনভেক্সো, কনকেইভো, কনভেক্স, ইনফিরিয়র বর্ডার ইজ শার্প বলে। তারপরে সামনে পিছনে ঠিক করে নিলাম, anterior surface provides attachment to falciform ligament and roof for inferior vena cava or inferior vena cava স্বয়ং present on the posterior surface posteriorly and is directed vertically downward or vertically upward. ভেইনের ক্ষেত্রে বলবো ভার্টিক্যালি আপওয়ার্ড, গ্রুভের ক্ষেত্রে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এই হচ্ছে গিয়ে আমাদের লিভারের যাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন অফ দি লিভার, এইভাবেই বলতে হয়। ঠিক আছে।
নাও আমরা চলে যাব মেইন আলোচনাতে, আমাদের ডেসক্রিপটিভ আলোচনাতে। প্রথম কথা হচ্ছে লিভার, এই যে শব্দটা, এই শব্দটা কোথা থেকে আসলো? ইংরেজি একটা শব্দ আছে যার নাম হচ্ছে লাইফার। এই লাইফার থেকে আসছে লিভার। তো লাইফার মানে কি? লাইফার মানে লাইফ গিভার। তার মানে লিভার লাইফ প্রদান করে মানুষকে, মানুষ বা প্রাণীকে লাইফ দেয়। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর লাইফ। লিভার ইজ ভেরি এসেনশিয়াল ফর লাইফ। এ লট অফ ফাংশনস আর ডান বাই দ্য লিভার। যদি লিভার যদি কারো কাজ না করে, একটা লোক কিন্তু বাঁচতে পারবে না। লিভারের একটা ইম্পর্টেন্ট কাজ, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। একটা কাজ আমি বলি, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন সিক্রেশন। আমরা জানি প্লাজমা প্রোটিন গুলো কলয়েড ইন নেচার, দে মেইনটেইন কলয়েডাল অসমোটিক প্রেসার। যদি প্লাজমা প্রোটিন সিক্রেশন লিভার করে না করে, তাহলেই তো 12টা বেজে যাবে। ঠিক আছে, কলয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন হবে না। তারপরে কি হবে? আহ যেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে এবং হোল বডিতে ইডিমা ডেভেলপ করবে। ভেসেল থেকে সব ফ্লুইড লিক করে টিস্যু স্পেসে চলে যাবে এবং ইডিমা ডেভেলপ করবে। থ্রু আউট দ্য বডি ইডিমা ডেভেলপ করে আলটিমেটলি সেই পার্সনটা কিন্তু মারা যাবে, বাঁচতে পারবে না। সুতরাং লিভার ভেরি ইম্পর্টেন্ট অর্গান, ইট গিভস লাইফ। এই জন্য লিভারকে বলে লাইফার, লাইফার থেকে আসছে লিভার। তবে গ্রিক একটা শব্দ আছে লিভারের, সেটার নাম হচ্ছে হ্যাপার। গ্রিক লিভার মানে হচ্ছে হ্যাপার। এই হ্যাপার থেকে আমরা অনেকগুলো শব্দ খুঁজে পাই। যেমন হচ্ছে হ্যাপার থেকে কি কি পাই আমরা? হ্যাপাটো, যেমন হ্যাপাটো রেনাল লিগামেন্ট পাওয়া যায়, হ্যাপাটো রেনাল পাউচ। এই হ্যাপাটো মানে হচ্ছে লিভার রিলেটেড, হ্যাপার থেকে আসছে। দেন হ্যাপাটিক, এই হ্যাপাটিক মানে রিলেটেড টু হ্যাপার, রিলেটেড টু হ্যাপার, দ্যাট ইজ রিলেটেড টু লিভার। যেমন হ্যাপাটিক আর্টারি, হ্যাপাটিক ভেইন, এই শব্দগুলো আমরা পাই। আবার লিভারে যদি ইনফ্লামেশন হয়, তাকে বলে হ্যাপাটাইটিস। এই হ্যাপাটাইটিসের হ্যাপা কোথা থেকে আসলো? আসলো হ্যাপার থেকে। হ্যাপার মানে লিভার, হ্যাপার ইজ দ্য গ্রিক টার্ম ফর দ্য লিভার। সো এই হচ্ছে আমাদের ইটাইমোলজি অফ দি লিভার। লিভারের নামকরণ সংক্রান্ত আলাপ আমরা করে রাখলাম। নাও আসে ইন্ট্রোডাকশনে আমরা বলবো যে লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি। লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্ল্যান্ড আমাদের বডিতে, লার্জেস্ট গ্ল্যান্ড। এইখানে এটা বলা মাত্রই জিজ্ঞেস করা হবে, তাহলে লার্জেস্ট অর্গান কোনটা আমাদের বডিতে? ইয়েস, লার্জেস্ট অর্গান ইন আওয়ার বডি ইজ দ্য স্কিন। স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গান, কিন্তু লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড। আচ্ছা ঠিক আছে, বুঝলাম লিভার একটা লার্জেস্ট গ্ল্যান্ড। সে কোন ধরনের গ্ল্যান্ড? ইজ ইট এক্সোক্রাইন অর এন্ডোক্রাইন গ্ল্যান্ড? কোন টাইপের গ্ল্যান্ড? অ্যাকচুয়ালি লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড। লিভার হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। ইট কন্টেন বোথ এক্সোক্রাইন পার্ট অ্যান্ড এন্ডোক্রাইন পার্ট। তার দুই ধরনের পার্ট আছে বা দুই ধরনের ফাংশন করে। তার এক্সোক্রাইন ফাংশনও আছে, এন্ডোক্রাইন ফাংশনও আছে। লিভারের এক্সোক্রাইন ফাংশন কোনটা? দ্যাট ইজ বাইল সিক্রেশন। লিভার বাইল সিক্রেট করে। অনেক স্টুডেন্ট মনে করে গল ব্লাডারে বাইল থাকে, তার মানে বাইল সিক্রেট করে গল ব্লাডার। নো, গল ব্লাডারে বাইল টেম্পোরারিলি স্টোর হয়, কিন্তু তৈরিটা হয় কিন্তু লিভারের মাঝে। সো বাইল সিক্রেশন ইজ দ্য এক্সোক্রাইন ফাংশন অফ দি লিভার। আরেকটা ফাংশন আছে লিভারের, সেটা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। আমরা জানি এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে দ্যাট ফাংশন where secretion occur directly into the blood। তাহলে যে সিক্রেশন সরাসরি ব্লাডে যাবে উইদাউট এনি ডাক্ট, সেই সিক্রেশনটা বা সেই ফাংশনকে আমরা বলবো সেটা হচ্ছে তার এন্ডোক্রাইন ফাংশন। তো লিভারের এন্ডোক্রাইন ফাংশন কোনটা? সেটা হচ্ছে গ্লুকোজ সিক্রেট করা, প্লাজমা প্রোটিন সিক্রেট করা, হেপারিন সিক্রেট করা, ইভেন হরমোন সিক্রেট করা। সবগুলোই করে হচ্ছে সরাসরি ব্লাডের মাঝে। এই জন্য এটাকে বলা হয় এন্ডোক্রাইন ফাংশন। আমরা যখন ভাত খাই, আমরা তো মাছে ভাতে বাঙালি, সো আমরা ভাত খাই, ভাত হচ্ছে পলিস্যাকারাইড এবং ভাতটা হচ্ছে স্টার্চ। ঠিক আছে, যে পলিস্যাকারাইড প্ল্যান্ট সোর্স থেকে আসে সেটা হচ্ছে স্টার্চ।
আমাদের এলিমেন্টারি সিস্টেমে সেই স্টার্চটা ডাইজেশন হয়, হয়ে মনোস্যাকারাইড ফর্ম করে, ম্যাক্সিমামই গ্লুকোজ ফর্ম করে। সেই গ্লুকোজটা এবার ব্লাড ভেসেল দিয়ে অ্যাবজর্পশন হবে, হয়ে কই যাবে? যাবে লিভারে। লিভারে গিয়ে সেই লিভার করবে কি? গ্লুকোজটাকে আপটেক করবে, লিভারের সেল আপটেক করে সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। ঠিক আছে, গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেন কনভার্ট করে সে স্টোর করে রেখে দিবে। সো লিভারে এখন গ্লাইকোজেন জমা আছে। এখন মনে করি একটা লোক স্টারভেশনে আছে। স্টারভেশন মানে রমজানে যেমন আমরা স্টারভেশনে থাকি, সারাদিন আমরা কিছু খাই না, ঠিক আছে? এই কন্ডিশনে এই লোকের তো গ্লুকোজ দরকার। আমাদের ব্রেইন তো গ্লুকোজ ছাড়া কিছুই খেতে পারে না, সে তো গ্লুকোজের প্রতি তার একটা নিক আছে। তাইলে গ্লুকোজ সাপ্লাই দিতে হবে আমাকে। কোথা থেকে গ্লুকোজ সাপ্লাই আসবে? লিভার একটা সোর্স। লিভার প্রথমে করবে কি? গ্লাইকোজেনকে ব্রেকডাউন করবে বাই দ্য প্রসেস অফ গ্লাইকোজেনোলাইসিস। গ্লুকোজ তৈরি করবে এই পদ্ধতিতে। সেই গ্লুকোজটা সে ব্লাডে ছেড়ে দিবে। এই যে গ্লুকোজ তৈরি করে ব্লাডে সরাসরি ছেড়ে দিল, গ্লুকোজ তৈরি না, মানে গ্লাইকোজেন থেকে ভেঙে গ্লুকোজ তৈরি করলো, সেটা সরাসরি ব্লাডে ছেড়ে দিল। দ্যাট ইজ দ্য এন্ডোক্রাইন ফাংশন। সিমিলারলি লিভার সব প্লাজমা প্রোটিন তৈরি করে এক্সেপ্ট গামা গ্লোবিউলিন। গামা গ্লোবিউলিন ছাড়া সব প্লাজমা প্রোটিনই লিভারে সিনথেসিস হয় এবং সেটা সরাসরি প্লাজমা মানে ব্লাডে চলে যায়। হেপারিন সিক্রেশন হয়। হেপারিন নামই তো আসছে লিভার থেকে, হেপার থেকে। প্রথমে হেপারিন আবিষ্কার করা হয়েছিল কিন্তু এর মাঝে কি বলে, ডগ হেপাটোসাইট থেকে, কুকুরের লিভার সেল থেকে প্রথমে হেপারিন আবিষ্কার করা হয়েছিল। এই জন্য একে নাম দেওয়া হলো হেপারিন। তাহলে আমরা বুঝে গেলাম লিভার হেপারিন সিক্রেট করে। যদিও হেপারিন সিক্রেশন আরো কোনো কিছু স্ট্রাকচার থেকেও আছে, মাস্ট সেলও হেপারিন সিক্রেট করতে পারে, সে তো আর লিভার না। যাই হোক, তাছাড়া লিভার সরাসরি হরমোন সিক্রেট করে, যেমন ইরেথ্রোপয়েটিন। সবাই শুনে থাকবে, ইরেথ্রোপয়েটিন একটা হরমোন যে ইরেথ্রোপয়সিসে হেল্প করে। ইরেথ্রোপয়েটিনের 80% comes from the kidney, but 20% of the erythropoietin comes from liver. এই ইরেথ্রোপয়েটিন একটা হরমোন সরাসরি যেটা ব্লাডের মাঝে চলে যাবে, ঠিক আছে? So these are the exocrine and endocrine functions of the liver. তাহলে হয়ে গেল আমার লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড এন্ড ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড। তার দুই ধরনের ফাংশন আমরা আলাপ করে নিলাম। আরেকটা কথা হচ্ছে লিভার হচ্ছে, এই যেমন আমরা বলি লাং কেমন অর্গান, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। লাং হচ্ছে রেসপিরেটরি অর্গান, কিডনি কেমন অর্গান, এক্সক্রিটরি অর্গান। সিমিলারলি যদি জিজ্ঞেস করে লিভার কেমন অর্গান, আমরা বলবো লিভার হচ্ছে ফাংশনালি মেটাবলিক অর্গান। লিভার হচ্ছে ফাংশনালি মেটাবলিক অর্গান। এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন অফ দি লিভার। নাও আমরা জানবো লিভারের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে। নাম্বার 1 হচ্ছে লিভার ইজ হাইলি ভাস্কুলার অর্গান। হাইলি ভাস্কুলার অর্গান লিভার। লিভারের মাঝে কার্বোহাইড্রেট সব মেটাবলিজমের জন্য সবকিছু লিভারে আসে। জিআইটি থেকে যে নিউট্রিশন যুক্ত যে ব্লাড গুলো সব লিভারে আসে, স্প্লিন থেকে ব্লাড লিভারে আসে পোর্টাল ভেইন দিয়ে। সুতরাং লিভার হাইলি ভাস্কুলার অর্গান। আমাদের কার্ডিয়াক আউটপুটের 25% ব্লাড চলে যায় লিভারে, আর সারা বডি পায় 75%, মাত্র আর লিভারে যায় 25%। ক্যান ইউ বিলিভ দিস? আমাদের বডির যদি ব্লাডকে আমরা 6 লিটার ব্লাড যদি ধরি কার্ডিয়াক আউটপুট হয়, তাহলে 25% মিনস 1500 ml, 1.5 লিটার 1500 ml ব্লাড পার মিনিটে লিভারে এন্টার করে, ঠিক আছে? সো লিভার ইজ হাইলি ভাস্কুলার অর্গান। আরেকটা হাইলি ভাস্কুলার অর্গান আছে যে ব্লাডকে যে হচ্ছে প্লাজমাকে ফিল্টার করে, সেই অর্গানটার নাম হচ্ছে কিডনি। মজার বিষয়, কিডনিতে ব্লাড যায় পার মিনিটে 1200 ml। সে 1200 ml বাই 6000 আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে সেটা যাবে 20%। তার মানে দাঁড়াচ্ছে
যে কিডনি কার্ডিয়াক আউটপুটে 20% পায় আর লিভার পায় 25%। তাইলে বোঝা যাচ্ছে লিভার কত বেশি ভাস্কুলার অর্গান। যার ভাস্কুলারিটি খুব বেশি হবে স্বাভাবিকভাবেই তার কালারও হবে রেডিশ কালার হবে। আমরা দেখব লিভার হচ্ছে রেডিশ কালার পাবো। এবং লিভার ডায়াফ্রামের নিচে থাকে। আমরা জানি এট দ্য বিগিনিং অফ ইন্সপিরেশন ডায়াফ্রাম ডিসেন্ড করে, ডায়াফ্রাম কন্ট্রাকশন করে দেন ডিসেন্ড করে। ডায়াফ্রাম যখনই ডিসেন্ড করবে লিভারকে সে পুল করে নিচের দিকে টেনে নিয়ে যাবে। সো at the beginning of inspiration লিভার ডায়াফ্রামের কারণে নিচে নেমে যায়। আবার at the beginning of expiration ডায়াফ্রামটা রিল্যাক্স করবে। রিল্যাক্স করলে কি হবে? ডায়াফ্রাম আবার আগের অবস্থায় ফেরত যাবে, মানে এলিভেশন হবে। ডায়াফ্রাম যখন এলিভেশন হবে লিভার স্বাভাবিকভাবে সেও এলিভেট করে যাবে, কারণ ডায়াফ্রামই তো লিভারকে টেনে নিচে নামিয়েছিল। ঠিক আছে, এবার ডায়াফ্রাম উপরে উঠে যাচ্ছে, লিভার কেন নিচে বসে থাকবে? লিভার উপরে উঠবে। তার মানে দাঁড়াচ্ছে যে লিভার রেসপিরেশনের সাথে মুভ করে। এবং ওই যে বলছিলাম যে লিভারের ভাস্কুলারিটি বেশি, সো এটা রেডিশ কালার হবে। ইনফ্যাক্ট লিভার হচ্ছে রেডিশ ব্রাউন ইন কালার। এবং লিভার একটা সলিড অর্গান, লিভার হচ্ছে একটা সলিড অর্গান, বাট এটা বোনের মতো রিজিড না, এটা হচ্ছে সফট সলিড অর্গান। এবং লিভার হচ্ছে ফ্রায়াবল টু টাচ, যদি লিভারকে ধরা যায় শক্ত করে ভেঙে যাবে। সো লিভার হচ্ছে ফ্রায়াবল। এবং লিভার যদি কখনো রাপচার হয় ব্লিডিং কিন্তু অ্যারেস্ট করা খুবই প্রবলেম। ঠিক আছে, তার কারণ হচ্ছে লিভারের মাঝে যে ভেইন গুলো থাকে, হেপাটিক ভেইন, এই ভেইন গুলো কোলাপস করতে পারে না, স্পাজম হতে পারে না। আমরা জানি ব্লিডিং অ্যারেস্ট করার মানে হিমোস্টেসিসের জন্য 4টা মেকানিজম আছে। তার ফার্স্ট মেকানিজম হচ্ছে ভেসোস্পাজম। সো লিভারে যদি কখনো রাপচার হয় এই ভেসেল গুলো ভেসোস্পাজম হতে পারে না, যে কারণে আলটিমেটলি ব্লিডিং কন্টিনিউ করতে থাকে। আরেকটা ইস্যু হচ্ছে লিভার হচ্ছে এসেনশিয়াল ফর লাইফ। এটা তো আমি প্রথম থেকেই বলে যাচ্ছি, লিভার ইজ ভেরি ভাইটাল ফর দ্য লাইফ, লিভার ইজ লাইফ গিভার। এই জন্য লিভার বলা হয়, লাইফার থেকে লিভার বলছে। সো লিভার ইজ ভেরি এসেনশিয়াল ফর লাইফ। আরেকটা কথা হচ্ছে লিভারের গ্রেট পাওয়ার অফ রিজেনারেশন আছে, রিজেনারেটিভ পাওয়ার খুব হাই। দেখা যায় 80% লিভার যদি কারো কেটে ফেলে দেওয়া যায়, মাত্র 20% যদি লিভার থেকে যায় কারো বডিতে, সেই লিভার কিন্তু রিজেনারেট করে 6 থেকে 12 মাস সময় লাগবে সে আবার আগের অবস্থায় ফিরে যেতে। সুতরাং লিভারের হাই রিজেনারেটিভ পাওয়ার আছে। লিভারে যে সেলগুলো থাকে তার নাম হচ্ছে হেপাটোসাইট। এই হেপাটোসাইট সেলগুলো এক ধরনের স্টেবল সেল, তারা G0 ফেজে বসে থাকে, সেল সাইকেলের G0 ফেজে বসে থাকে, এমনিতে সেল ডিভিশন করে না। কিন্তু যদি কখনো দরকার পড়ে, ওই যে আমি বললাম 80% লিভার কেটে ফেলে দিলাম, 20% থাকলো, সুতরাং এই কন্ডিশনে দেখা যাবে হেপাটোসাইট গুলো আবার G1 ফেজে ফেরত আসবে এবং সেল ডিভিশনটা কন্টিনিউ করতে থাকবে, করে লিভারকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসবে। এই জন্য বলা হচ্ছে লিভারের রিজেনারেটিভ পাওয়ার খুব হাই। এই বিষয়ে আমি একটা মিথোলজিক্যাল স্টোরি বলি। ঠিক আছে, আমরা জানি গ্রিক মিথোলজিতে আর রোমান মিথোলজিতেও তাই এরকমই স্টোরি দেখা যায়। দুটো গ্রুপ ছিল তাদের, একটা ছিল আদি দেবতা, প্রিমোডিয়াল ডেইটি যাদেরকে বলে, তাদের বলা হয় টাইটানস। টাইটানরা দৈত্যের মতো অনেক বড় বড়। ঠিক আছে, টাইটানদের মাঝে যেমন গায়া, ইউরেনাস, তারপরে হচ্ছে অ্যাটলাস, প্রমিথিউস, তারপরে ক্রোনাস, অল আর দা এরা হচ্ছে টাইটানস। টাইটানদের পরের বংশ যারা, তাদেরকে বলা হয় অলিম্পিয়ানস। এই অলিম্পিয়ানসদের বস হচ্ছে জিউস, এবং তার আরো 2 ভাই আছে, পসিডন এন্ড হেডিস, এবং তাদের আরো অনেক বোন আছে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তারা 3 ভাই 3 বোন, এই হচ্ছে 6 জন মেইন হচ্ছে অলিম্পিয়ানস, এবং তাদের ছেলে মেয়েরাও আছে। সব মিলে একটা বড় গ্রুপ ছিল। এক পর্যায়ে
এই অলিম্পিয়ানসদের সাথে টাইটান্সদের যুদ্ধ লেগে গেল, টাইটানোমেকি যাকে বলে। সেই যুদ্ধে অলিম্পিয়ানসদের পক্ষে কয়েকজন টাইটান হেল্প করেছিল। তার একজন ছিল প্রমিথিউস, আরেকজন হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাসের নামে আমরা অ্যাটলাস ভার্টিব্রার নাম পাই। সে কিন্তু একজন টাইটান হয়েও অলিম্পিয়ানদের সাথে পক্ষে যুদ্ধ করেছিল। আলটিমেটলি প্রমিথিউসও হেল্প করেছে, তার ভাই এপিমেথিউসও হেল্প করেছে। তারপরে কি হলো, উইন করে গেল ইয়েরা, অলিম্পিয়ানসরা। জিউস হয়ে গেল বস, স্বর্গের দেবতা। পাতালের জন্য পাঠিয়ে দিল সে পসিডনকে, তুমি পাতালে যাও, পাতাল তোমার দখলে রাখো। সরি, পাতালে দিল হেডিসকে, হেডিস পাতালের দেবতা। আর পানির দেবতা হিসেবে দিয়ে দিল পসিডনকে। পসিডন হচ্ছে সির দেবতা। তিন ভাই তারা। তারপরে কি দাঁড়ালো যে তো সুখে শান্তিতে সবকিছু চলছে। প্রমিথিউস তো হেল্পই করেছে, কোনো প্রবলেম নাই। অ্যাটলাস হেল্প করেছে। এক পর্যায়ে জিউস সাহেবের মনে হলো যে আমাদের কেমন কেমন লাগে, ভাল লাগতেছে না, আমাদের তো কেউ পূজা করে না। পূজা কে করবে? পূজা দেবতারা তো দেবতাকে পূজা করবে না। দেবতা এখন কি করতে হবে? কিছু প্রাণী বানাও যারা আমাদের পূজা করবে, এই পূজার মাধ্যমে আমরা অমর হয়ে যাব। এই যে তখন দায়িত্ব দেওয়া হলো ইপিমেথিউসকে, তুমি, তোমাকে আমি কিছু স্পেশাল গুণ দিচ্ছি। তোমাকে আমি দিলাম প্রখর ঘ্রাণ শক্তি, কাউকে দিল প্রবল শক্তি, বডি ফিজিক্যাল পাওয়ার, কাউকে দিল খুব শার্প আই, কাউকে দিল শার্প ইয়ার। এই বুদ্ধিগুলো আমি তোমাদেরকে দিলাম। এগুলি ইউজ করে একটা প্রাণী বানাও, যে প্রাণী আমাদের পূজা করবে। এপিমেথিউস কিঞ্চিত বলদ টাইপের ছিল, বলদ। সে প্রথমে বানাইলো একটা প্রাণী যার প্রচন্ড ফিজিক্যাল পাওয়ার আছে। ঠিক আছে, ফিজিক্যাল পাওয়ারটা সে ইউজ করে ফেললো। সেটা হতে পারে বাঘ, সিংহ, এরকম। জিউসের পছন্দ হয় নাই। এইবার সে বানায় নিয়ে আসছে বাদুর, বাদুরের মতো প্রাণী, যার যে মানে যার হচ্ছে কানের পাওয়ার খুব শার্প। জিউসের পছন্দ হয় না। একবার গরু বানায়, ছাগল বানায়, কোনোটাই জিউসের পছন্দ হয় না। শেষ পর্যন্ত সকল গুণ সে এখানে ইউজ করে ফেলছে, তারপরে জিউসের পছন্দ হয় না। এইবার প্রমিথিউসকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি দেখো কিছু করতে পারো কিনা। প্রমিথিউস খুব বুদ্ধিমান লোক, খুব জ্ঞানী লোক ছিল। লোক তো না, দেবতা। প্রমিথিউস মানুষ তৈরি করে ফেললো, করে দেখাইলো জিউসকে। জিউস খুব খুশি, হ্যাঁ এইবার হয়েছে মন মতো, এরাই পূজা করবে আমার। তো ঠিক আছে, মানুষদেরকে ছেড়ে দেওয়া হলো পৃথিবীতে, আর স্বর্গের মাঝে দেবতারা বসে আছে। এইদিকে প্রমিথিউস ছিল মানব জাতির বন্ধু। সে দেখলো একটা বিষয়, যে মানুষ তো শীতকাল আসলে মানে ঠান্ডায় মারা যায়, তাহলে কি করা যায়, এই বাঁচা ওই কেমনে? ঠিক আছে, সে যেহেতু নিজ হাতে ক্রিয়েট করেছে, সুতরাং তার একটা দরদ ছিল মানুষের জন্য। এই অবস্থাতে প্রমিথিউস গিয়ে জিউসকে বলল, জিউস হচ্ছে আগুনের দেবতা, আগুন তার পাওয়ার, বজ্র বাজ তার পাওয়ার। বললো যে একটু আগুন দেই মানুষকে, তাইলে মানুষ একটু বাঁচতে পারবে। জিউস বলে অ্যাবসার্ড, নো, আগুন আমার নিজস্ব জিনিস, এটা দেওয়া যাবে না। আর মানুষ আগুন পেলে আলটিমেটলি কি হবে? মানুষ টেকনোলজিতে ডেভেলপ করে যাবে, আমাদের আর পূজা করবে না, আমরা অমর থাকতে পারবো না। সুতরাং মানুষকে আগুন দেওয়া যাবে না। তো প্রমিথিউস চিন্তা করলো কেমনে কি করি। একদিন প্রমিথিউস লুকিয়ে লুকিয়ে, জিউস ঘুমিয়েছিল, জিউসের কাছ থেকে কিছু আগুন চুরি করে নিয়ে মানুষকে দিয়ে ফেল। তো জিউসরা তো এগুলো খেয়ালই করে নাই। জিউস এদিকে মানুষ এই আগুন পেয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানায়, বিভিন্ন টেকনোলজি ডেভেলপ করে। একদিন জিউস স্বর্গ থেকে, পৃথিবীর থেকে তাকায়, দেখে পৃথিবী একদম সবুজ। সে বললো অ্যাবসার্ড, সবুজ হলো কেমনে, এত টেকনোলজি কিভাবে আসলো? নিশ্চয়ই কেউ আগুন দিয়েছে। কে আগুন দিল? এই প্রমিথিউস বেটা একদিন আগুন চাইছিল আমার কাছে, এই বেটাই নিশ্চয়ই আগুন দিয়েছে, তাইলে এর পানিশমেন্ট দাও। সেই পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে এই যে প্রমিথিউসকে একটা পাহাড়ে হাত পা বেঁধে তারে পাহাড়ের মাঝে ঝুলাই রেখে দিল, মাউন্ট টার্টেরাসের সাথে। এখন প্রতিদিন কি হয়, একটা ঈগল আসে, এসে প্রমিথিউসকে তার তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো খাওয়া শুরু করে দেয়, খুবলে খুবলে খায়।
তো সফট জায়গা তো অ্যাবডোমেন, পেটের দিকেই সে খাওয়া শুরু করে। তার প্রমিথিউস তো একজন টাইটান, তার সব অর্গানই বড়, তার বড় একটা লিভার, লিভারটা খাইতে খুব মজা লাগতেছে, কচকচ করে লিভার খায়। এত বড় লিভার খাইয়া শেষ করতে পারে না, সকাল থেকে খাওয়া শুরু করে সন্ধ্যা হতে হতে হয়ে যায়, তখনও লিভার শেষ হয় নাই। কি হলো? পাখি উড়ে চলে যায়। সারা রাতে তার লিভার, তার বডি আবার আগের অবস্থায় ফেরত আসে, স্পেশালি লিভার। পরদিন সকালে আবার পাখি আসে, আবার খায়, আবার শেষ হয় না। এই সাইকেল চলতেছিল। প্রমিথিউসের এইটাই পানিশমেন্ট ছিল। এই যে তাহলে আমরা এখানে দেখলাম যে লিভারটা খেয়ে ফেলে, কিছু থেকে যায়, রাতে রাতে আবার রিজেনারেট করে। তার মানে লিভারের রিজেনারেশনের ধারণাটা কিন্তু গ্রিক মিথোলজিতেও আছে। ঠিক আছে? কত সাইন্টিফিক গ্রিক মিথোলজি! জাস্ট কিডিং। এইবার আমরা দেখতে পাচ্ছি একটা লোক এখানে দেখা যাচ্ছে যে একটা তীর দিয়ে পাখির দিকে তাক করেছে। সেই লোকটা হচ্ছে হারকিউলিস। আলটিমেটলি কিন্তু হারকিউলিস এই পাখিটাকে মেরে ফেলছিল, আর মারার কারণে প্রমিথিউসের পানিশমেন্টটা পরে বাতিল হয়ে গেল। সো যাক, প্রমিথিউস এখন সুখে শান্তিতেই আছে, আমাদের কোনো আর মানে টেনশন নাই। তো যাক, আমরা বুঝলাম যে লিভারের হাই রিজেনারেটিভ পাওয়ার আছে, এটা কিন্তু গ্রিক মিথোলজিতে মাঝেও এর একটা ধারণা দেখা যাচ্ছে। লিভারের কাজ কি, ফাংশন কি লিভারের? লিভার অনেকগুলো কাজ করে থাকে। লিভার একটা কাজ হচ্ছে লিভারের যাকে বলা হয় সিক্রেটরি ফাংশন। তার মানে লিভার বাইল সিক্রেট করে, লিভার বাইল সিক্রেট করে। 2 নম্বর স্টোরেজ ফাংশন, লিভার গ্লাইকোজেন স্টোর করে, তারপরে বিভিন্ন ভিটামিন স্টোর করে, ইভেন ফ্যাটও স্টোর করে, ফ্যাট স্টোর করে। দিস আর দ্য স্টোরেজ ফাংশন অফ দি লিভার। দেন লিভারের সিনথেটিক ফাংশন আছে। লিভার সিরাম প্রোটিন মানে প্লাজমা প্রোটিন সিনথেসিস করে, লিপিড সিনথেসিস করে। লিভারের প্রোটেকটিভ ফাংশন আছে। অনেক সময় আমাদের শরীরের ভিতরে বা বাইরে থেকে অনেক টক্সিক মেটেরিয়াল বডিতে ঢুকে পড়ে, সেগুলোকে সে ডিটক্সিফাই করে। আমরা যে ঔষধ খাই, মনে করলাম আমি একটা প্যারাসিটামল খেলাম, সে বা একটা অ্যান্টিবায়োটিক খেলাম, সেই অ্যান্টিবায়োটিকটা আমার বডি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, কাজ করবে। এখন এই ঔষধটাকে যদি আমি ডিগ্রেড মানে মেটাবোলাইজ না করি, তাহলে তার অ্যাকশন তো আজীবন চলতে থাকবে। যে লোকটা ঘুমের ঔষধ খেয়েছে, সেই ঔষধটা তো আজীবন ঘুম পাড়িয়ে ফেলবে সেই লোককে। তাহলে কি করতে হবে? ঔষধগুলোকে মেটাবোলাইজ করে ফেলতে হবে। এই কাজটা করে লিভার। সুতরাং লিভার টক্সিক ম্যাটেরিয়াল, ড্রাগ, অ্যালকোহল বা আমরা এই যে কার্বাইড খাই, ফরমালিন, কত কিছু খেয়ে যাচ্ছি খাবার দাবারের সাথে, এগুলোকে ডিটক্সিফাই করার মেইন অর্গান হচ্ছে লিভার। সুতরাং লিভারের এই ক্ষেত্রে আমরা প্রোটেকটিভ ফাংশন দেখলাম। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে লিভারের হিমোপয়েটিক ফাংশন। লিভার হিমোপয়সিস করে, এবং সেটা সেকেন্ড টু সেভেন্থ মান্থ এই সময়ে লিভার ইন্ট্রাইউটেরাইন লাইফের 2nd to 7th মান্থ এই সময়ে লিভার হিমোপয়েটিক ফাংশন করে, হিমোপয়সিস করে। ঠিক আছে? ব্লাড সেল তৈরি করে লিভার। সো দিস আর দ্য মেইন ইম্পর্টেন্ট ফাংশনস অফ দি লিভার। এবার আসি লিভার আমাদের বডিতে কোথায় থাকে, লোকেশন অফ দি লিভারটা একটু জেনে যাই। লিভার আমাদের বডিতে থাকে হচ্ছে আপার আপার রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেন বা আপার কোয়াড্রেন্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে। ঠিক আছে? লিভার থাকে আপার রাইট কোয়াড্রেন্ট অফ দি অ্যাবডোমেনে থাকে। এইভাবে না বলে আমরা অ্যাবডোমেনে 9টা রিজিয়ন ছিল, সেই রিজিয়নে কোথায় থাকে সেটা আমরা আলাপ করতে পারি। দেখা যাক। এই যে দুটো দাগ টানলাম, দিস আর দ্য মিড ক্লেভিকুলার লাইন বা ল্যাটারাল প্লেনও বলা যায়। একটা রাইট ল্যাটারাল প্লেন, একটা লেফট ল্যাটারাল প্লেন। তাছাড়া দুটো ট্রান্সভার্স লাইন টেনে নিলাম, এটা হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সটিউবারকুলার প্লেন। তাহলে লিভার কোথায় আছে? এই কোয়াড্রেন্টকে বলে হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তাহলে লিভার আছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, আর আছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নের আপার পার্টে। দিস রিজিয়ন ইজ কল্ড ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে লিভার আছে রাইট হাইপোকন্ড্রিয়াক এন্ড ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে জুড়ে, স্পেশালি আপার পার্ট অফ দ্য ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এই জায়গায় আছে কিন্তু লিভার। ঠিক আছে? কোন কোন বই বলে এইভাবে যে লিভার থাকে রাইট হাইপোকন্ড্রিয়াক, ইপিগ্যাস্ট্রিক এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। রিমেম্বার, ওরা কি বলতে চায়? লেফট হাইপোকন্ড্রিয়াকে অ্যাড করতে চায়।
কিন্তু এর পরপরই বলে আপ টু লেফট ল্যাটারাল লাইন, মানে এই লাইন পর্যন্ত। আরে গাধা, এই লাইনের এই পাশ হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, এই লাইন ক্রস করলে না লেফট হাইপোকন্ড্রিয়াক হবে। তুমি একদিকে বলছো লেফট হাইপোকন্ড্রিয়াক পর্যন্ত যাবে, অন্যদিকে বলছো যে না লেফট ল্যাটারাল লাইন পর্যন্ত এক্সটেন্ড করে, তাইলে কি দাঁড়াচ্ছে? ঘোড়ারান্ডা দাঁড়াচ্ছে। সুতরাং আমরা আমরা যদি বলি যে লিভার থাকে রাইট হাইপোকন্ড্রিয়াক, ইপিগ্যাস্ট্রিক এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াক, এই কথা যদি বলি তাহলে আপ টু লেফট ল্যাটারাল লাইন বলা যাবে না। আর যদি আমরা বলি না লিভার থাকে রাইট হাইপোকন্ড্রিয়াক এন্ড ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে আপ টু লেফট ল্যাটারাল লাইন, তখন কিন্তু লেফট হাইপোকন্ড্রিয়াক বলা যাবে না। আশা রাখি ক্লিয়ার হচ্ছে বিষয়টা। বিডি চৌরাশিয়া, দত্ত, বিশ্রাম সিং সবাই সেম ভুল করেছে। কেন যে এত বড় মিস্টেক করলো আমি এটাই আমার মাথায় আসে না, কেউ কেন কারেকশন করে না। ঠিক আছে, সো আমি যেভাবে বলবো এটা হচ্ছে লিভার ইজ লোকেটেড ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম and upper part of the epigastrium up to left lateral plane, আমি এইটাই বলবো, কিন্তু আমি লেফট হাইপোকন্ড্রিয়াক বলবোই না। ক্লিয়ার? লিভার এই ছবি দেখে মনে হচ্ছে লিভার কিছুটা মনে হয় লাম্বার রিজিয়নেও চলে গেল, রাইট লাম্বার। অ্যাকচুয়ালি না, লিভার রাইট লাম্বার রিজিয়নে যায় না। এটা ছবিটা 3D ছবিকে 2D তে আঁকা, তো এই জন্য মনে হচ্ছে লিভার লাম্বার রিজিয়নে যাবে। নর্মালি কোস্টাল মার্জিনের নিচে লিভারকে ফিল করা যায় না ইন দ্য অ্যাডাল্ট। অ্যাডাল্টে লিভার কোস্টাল মার্জিন লেভেলেই শেষ হয়ে যায়। ঠিক আছে, হাত দিয়ে আমি কোস্টাল মার্জিনের নিচে লিভার পাবো না। যদি কোনো অ্যাডাল্টে লিভার ফিল করা যায় কোস্টাল মার্জিনের নিচে, দিস ইন্ডিকেটস দ্যাট লিভার এনলার্জমেন্ট অকার্ড, মানে লিভার এনলার্জ করে ফেলছে, এন্ড এনলার্জমেন্ট অফ দ্য লিভার ইজ কল্ড হেপাটোমেগালি। সুতরাং অ্যাডাল্টে হেপাটোমেগালি ছাড়া লিভার কিন্তু ফিল করা যাবে না কোস্টাল মার্জিনের নিচে। তবে নিউবর্ন বেবিতে বা চিলড্রেনের ক্ষেত্রে, চিলড্রেনে যেহেতু লিভারটা বড় থাকে হিমোপয়েটিক ফাংশনের কারণে, ঠিক আছে, নিউবর্ন বেবি বা চিলড্রেন তাদের লিভারটা অ্যাডাল্টের তুলনায় প্রপোর্শনেটলি বড় থাকে। এই জন্য চিলড্রেনের ক্ষেত্রে কোস্টাল মার্জিনের নিচে আমরা লিভার ফিল করতে পারি, এন্ড দিস ইজ নর্মাল। তাহলে বুঝলাম বাচ্চাদের যদি লিভার আমরা ফিল করিও কোস্টাল মার্জিনের নিচে সেটা নর্মালি হবে, কিন্তু অ্যাডাল্টে যদি আমরা ফিল করি কোস্টাল মার্জিনের নিচে, দিস ইজ অ্যাবনর্মাল, দিস ইজ হেপাটোমেগালি। নাও লিভারের আমরা শেপ কেমন দেখব। লিভার হচ্ছে একটা ওয়েজ শেপ, লিভারের শেপ হচ্ছে ওয়েজের মতো, কিলকের মতো, কিলক। লিভার হচ্ছে ওয়েজ শেপ। কিলক জিনিসটা কি? কিলক হচ্ছে একটা 3D স্ট্রাকচার যদিও, বাট আমি 3D স্ট্রাকচারটা এরকম, যার একটা এন্ড ব্রড থাকে আর একটা এন্ড নেরো থাকে, এরকম একটা জিনিস হচ্ছে কিলক। ঠিক আছে, এরকম জিনিসকে বলা হয় কিলক বা ওয়েজ বলা হয়, ওয়েজ। সো লিভার হচ্ছে ওয়েজ শেপড একটা অর্গান। অন্যভাবে বলতে পারি লিভার হচ্ছে একটা পিরামিডের মতো, পিরামিড। লিভার লুকস লাইক এ পিরামিড, 4 সাইডেড পিরামিড, যার 4টা সাইড থাকে এবং এবং সে অন্য একটা সাইডের উপরে বসে থাকবে। তার মানে লিভারের 5টা সাইড থাকবে। ঠিক আছে, এরকম একটা পিরামিড যার 5 সাইড আছে, একটা সাইড নিচে থাকবে বেস, আর বাকি 4 সাইড থাকবে চারদিকে। ঠিক আছে, তার নামই হচ্ছে লিভার। আমি এইটা দেখাচ্ছি, এই হচ্ছে মিশরের একটা পিরামিড দেখাচ্ছি। সেই মিশরের পিরামিডের এই জায়গাটা হচ্ছে অ্যাপেক্স, আর এই জায়গাটা হচ্ছে তার বেস, বেস একটা সাইড। এই বেজের উপরে সে বসে আছে, আর কতগুলো সাইড আছে, এইটা একটা সাইড, এটা একটা সাইড, ওই পাশে নিশ্চয়ই আরো আরো একটা বা দুইটা সাইড আছে। সো এরকমই 4 সাইডেড পিরামিড, এবং তার আরেকটা এক্সট্রা সাইড থাকবে, 5th সাইড, যার উপরে সে বসে থাকবে। এরকমই হবে লিভার। ঠিক আছে, আমরা লিভারে দেখি তো এরকম আছে কিনা। এই হচ্ছে তার একটা আপার সারফেস, নিচের দিকে আছে লোয়ার সারফেস, দুইটা। তারপরে আছে একটা সামনের দিকে ইন্টেরিয়র সারফেস, পিছনে থাকে পোস্টেরিয়র সারফেস, আর এদিকে হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস। সুতরাং 5টা সারফেস পেয়েছি আমরা।
ওই পিরামিডের মতোই, ঠিক আছে, 5 সারফেস যুক্ত, তার 4 সারফেস এর থাকবে চারদিকে, আর একটা সারফেস হবে তার বেস। আমরা দেখতে চাই লিভারের অ্যাপেক্স আর বেস কেমন থাকে। হিয়ার ইজ দ্য অ্যাপেক্স, অ্যাপেক্সটা থাকে লেফট সাইডে আর বেসটা থাকে রাইট সাইডে, দ্যাট ইজ রাইট ল্যাটারাল সারফেসটাই হবে লিভারের বেস, রাইট ল্যাটারাল সারফেস এটা হবে বেস, আর বাকি 4 সাইড হচ্ছে চারদিকে থাকে। সুতরাং লিভার হচ্ছে একটা ওয়েট শেপ, সে দেখতে পিরামিডের মতো, এমন পিরামিড যার 5টা সাইড আছে, এক সাইডের উপরে বসে আছে, 4 সাইড চারদিকে আছে। এই হচ্ছে একটা লিভার, দেখতে এরকমই দেখাবে। নাও লিভারের ওয়েট কত, ওজন কত? লিভারের ওজন ইন কেস অফ মেল ওয়েট হচ্ছে, ওজন ইন কেস অফ মেল হচ্ছে 1.4 থেকে 1.8 কেজি, 1.4 থেকে 8 এর মাঝামাঝি হচ্ছে 1.6 এভারেজ, এভারেজ ওয়েট 1.6 কেজি, এটা হচ্ছে মেইলে। ফিমেইলে তো সবকিছু কিছুটা কম থাকে, ঠিক আছে, সেটা কি, ফিমেলের ওয়েট হচ্ছে 1.2 থেকে 1.4 কেজি, এভারেজ 1.3 কেজি। এ হচ্ছে মেল এবং ফিমেল। মেইলের মাঝে আমরা যদি দেখি, আচ্ছা, একটা নিউবর্ন বেবিতে, নিউবর্ন বেবির লিভার বড় থাকে, তার সারা বডির যে ওয়েট, সেই ওয়েটের 1/18 পার্ট হচ্ছে লিভারের ওয়েট। তাহলে একজন নিউবর্ন বেবিতে তার হোল বডি ওয়েটের 1/18 পার্ট হচ্ছে লিভারের ওয়েট। কিন্তু ইন কেস অফ অ্যাডাল্ট, ইন কেস অফ অ্যাডাল্ট সেই হিসাবটা হচ্ছে, প্রপোর্শনটা হচ্ছে 1/36, মানে 36 পার্ট করে এক ভাগ হচ্ছে লিভার ইন কেস অফ অ্যাডাল্ট, আর বাচ্চাদের 18 ভাগ করে এক ভাগ হচ্ছে লিভার। তার মানে বোঝা যাচ্ছে ক্লিন কাট যে বাচ্চাদের লিভারটা বড় থাকে বডির তুলনায়, বডির তুলনায় ইন কম্পারিজন টু দা বডি, লিভার অফ দা বেবি ইজ লার্জার দেন লিভার অফ দি অ্যাডাল্ট। এটা হচ্ছে প্রপোর্শনাল ওয়েটের বিবেচনায়। আচ্ছা, কেন? এটার কারণ আছে, কারণ একটা নিউবর্ন বেবি তার জন্মের আগে 7 মান্থ পর্যন্ত তো লিভার হিমোপয়েটিক ফাংশনই করেছে, সুতরাং লিভার তখন অনেক বড় ছিল, অনেক কাজ করত। পরবর্তীতে কি হলো, তার হিমোপয়েটিক ফাংশন বন্ধ হয়ে গেল 7 মান্থের পরে, এবার লিভার ছোট হওয়া শুরু করলো, এই ছোট হওয়ার পর্যায়েই তার জন্মটা হয়েছে, তখনও অনেক বড় আছে, অ্যাডাল্ট হতে হতে আরো ছোট হয়ে যাবে, ছোট হয়ে আলটিমেটলি 1/36 পার্ট হয়ে যাবে। সো দিস ইজ দ্য ওয়েট অফ দি লিভার। সহজ বাংলায় যদি বলতে হয়, কমনলি কেউ বললে লিভারের ওয়েট কত, 1.5 কেজি, সিম্পল 1.5 কেজি ওয়েট, মেল ফিমেল এভারেজে 1.5 কেজি। কিন্তু যদি বলে না আরো স্পেসিফিক করে বললো, তখন আর কি এই হাঙ্গামা গুলো করতে হয়, 1 পয়েন্ট রেঞ্জে 1.4 টু 1.8, 1.2 টু 1.4, এই কথাগুলো তখন বলতে হয়। কিন্তু এক ধাক্কায় বলতে গেলে 1.5 কেজি, 1.5 কেজি বলে দিলেই কাজ হয়ে যায়। এখন এই যে 1.5 কেজি ওয়েটের একটা জিনিস আমাদের বডির রাইট আপার পার্ট অফ দি অ্যাবডোমিনাল ক্যাভিটি, আপার রাইট পার্ট অফ দি অ্যাবডোমিনাল ক্যাভিটি এখানে থাকে। কিভাবে থাকে? আমি যখন তোমাদের মতো ছোটবেলায় ছিলাম, স্টুডেন্ট ছিলাম, আমি তখন প্রচন্ড ক্রিকেট খেলতাম, বোলার ছিলাম, ঠিক আছে। সো বোলিং করতাম। এখন বিষয় হচ্ছে যে দৌড়ে দৌড়ে বল করা লাগতো, কিঞ্চিত মিডিয়াম ফাস্ট বোলার ছিলাম। যখন শুনলাম যে লিভার 1.5 কেজি ওজনের এবং লিভার থাকে আপার রাইট পার্ট অফ দি অ্যাবডোমেন, টেনশনে পড়ে গেলাম। এখন দেখি আর বল করতে পারি না, কেন? কখনো যদি লিভার টপ করে নিচে পড়ে যায়। সো এই প্রবলেমে অনেকদিনই ভুগেছি যে লিভার এরকম একটা 1.5 কেজি ওজনের জিনিস অ্যাবডোমেনের রাইট আপার পার্টে আছে, আল্লাহ কিভাবে থাকে? সে যদি এরকম দৌড়াদৌড়ি করতে গিয়ে সে লোয়ার অ্যাবডোমেনে পড়ে যায়, তাহলে তো বিপদ হয়ে যাবে, এত ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান। তা যাই হোক, আমাদের এখন জানতে হবে লিভারের সাপোর্ট কে দেয়, কে লিভারকে ওখানে ধরে রাখে। নাম্বার 1 সাপোর্ট হচ্ছে 3টা মেইন মানে দুটো মেইন সাপোর্ট, একটা হচ্ছে গেটিস, মেইন সাপোর্ট হচ্ছে হেপাটিক ভেইনস ওপেনিং ইনটু ইনফিরিয়র ভেনা কাভা। আমরা এখানে ইনফিরিয়র ভেনা কাভা দেখতে পাচ্ছি, দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, এই যে লম্বা ভেইনটা, আর এই লম্বা ভেইনের মাঝে এই যে ভেইন গুলো দেখা যাচ্ছে শিকড়ের মতো লিভারের মধ্যে ঢুকে আছে,
these are the hepatic vein. এই হেপাটিক ভেইনকে ইনফেরিয়র ভেনা কাভাতে ওপেন করলো, এই দুটো মিলেই একটা সাপোর্ট তৈরি করে। দিস ইজ দ্য মেইন সাপোর্ট অফ দি লিভার। তাহলে লিভারের মেইন সাপোর্ট কোনটা? হেপাটিক ভেইনস ড্রেনিং অর ওপেনিং ইনটু ইনফেরিয়র ভেনা কাভা। অনেকে পয়েন্ট ওয়াইজ করে লেখে, 1 নম্বরে হেপাটিক ভেইন, 2 নম্বরে ইনফেরিয়র ভেনা কাভা। এতে মনে হয় হেপাটিক ভেইন আলাদা কোনো সাপোর্ট দেয়, ইনফেরিয়র ভেনা কাভা ডিফারেন্ট সাপোর্ট দেয়। নো, এই দুটো মিলে একটাই সাপোর্ট, একটা ছাড়া আরেকটার কোনো ভ্যালু নাই। ইনফেরিয়র ভেনা কাভা এই হেপাটিক ভেইন ছাড়া কোনো কাজই করতে পারবে না। সুতরাং আমরা বলবো কি? আমরা বলবো হেপাটিক ভেইনস ড্রেনিং ইনটু ইনফেরিয়র ভেনা কাভা, or আরেকভাবে বলা যায় ইনফেরিয়র ভেনা কাভা উইথ দ্য হেল্প অফ হেপাটিক ভেইনস। দিস ইজ দ্য মেইন সাপোর্ট অফ দি লিভার। তোমরা ভাববা না যে হেপাটিক ভেইন একটা থাকে। হেপাটিক ভেইন দুটো সেটে ভাগ করা থাকে, আপার সেট, লোয়ার সেট। আপার সেটে 3টা ভেইন থাকে, রাইট, লেফট, মিডল। আর লোয়ার সেটে দুটো ভেইন থাকে। সুতরাং অনেক অনেক হেপাটিক ভেইন আছে, সবাই মিলেই লিভারকে আটকে রাখে ইনফেরিয়র ভেনা কাভার সাথে। এই প্রসঙ্গে আমরা মাঝে মাঝে কোয়েশ্চন করি, আচ্ছা ইনফেরিয়র ভেনা কাভার মেকানিক্যাল ইম্পর্টেন্স কি? ইনফেরিয়র ভেনা কাভার মেকানিক্যাল ইম্পর্টেন্স কি? মেকানিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে it gives support to the liver with the help of hepatic vein. It gives support to the liver, it maintain position of the liver with the help of hepatic veins. এই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, আমাদের ভাইভাতে জিজ্ঞেস করলে এইভাবে বলতে হবে। 2 নাম্বার সাপোর্টে আসবে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, and which is maintained by abdominal muscles, tone of the abdominal muscles. Intra-abdominal pressure maintained by tone of abdominal muscle. এইটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট। আর থার্ড বাট নেগলিজিবল সাপোর্ট দিবে হচ্ছে পেরিটোনিয়াল লিগামেন্টস। লিভারের সাথে কতগুলো লিগামেন্ট লেগে থাকে, ম্যাক্সিমামই পেরিটোনিয়াল লিগামেন্ট, দ্যাট মিন্স ফলস লিগামেন্ট। আসলে এরা সাপোর্ট কিছুই দিতে পারে না, শুধু শুধু বলা, ভেরি ভেরি নেগলিজিবল সাপোর্ট দেয়। ঠিক আছে, সো এইটা হচ্ছে এই 3টা পয়েন্ট আমরা লিখবো বা ভাইভাতে বলবো লিভারের সাপোর্ট জিজ্ঞেস করলে। নাও আমরা যেতে চাই লিভারের এক্সটার্নাল ফিচারটা কি, কেমন দেখতে, কি অবস্থা, তা জানবো আমরা। লিভারের মাঝে আমরা কতগুলো সারফেস পাবো, কিছু বর্ডার পাবো, ঠিক আছে, তারপরে আমরা ফিশার পাবো, লিভারে ফিশার, তারপরে আমরা লোব পাবো, লোবস পাই, আর একটা হাইলাম পাবো, ঠিক আছে, যার নাম পোর্টা হেপাটিস। এই হেডলাইন গুলো ফলো করে আমরা ফার্দার ডেসক্রিপশন গুলো দিব। সারফেস, বর্ডার, ফিশার, লোব, হাইলাম বা যার নাম পোর্টা হেপাটিস। প্রথমে আমরা যাচ্ছি লিভারের সারফেস কয়টা। লিভারের সারফেস গুলোকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করব। একটা ক্যাটাগরি হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, ঠিক আছে, বা প্যারাইটাল সারফেস, যে সারফেসটা ডায়াফ্রামের রিলেশনে থাকে। আমরা এই ডায়াগ্রামের মাঝে দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দ্য ডায়াফ্রাম, দিস ইজ দ্য ডায়াফ্রাম। সুতরাং এই যে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, তাহলে এই ডায়াফ্রামের রিলেশনে যে যে সারফেস গুলো থাকবে তার নামই ডায়াফ্রামেটিক সারফেস। ঠিক আছে, ডায়াফ্রাম এদিকেও আছে, কিন্তু এইদিকেও ডায়াফ্রাম থাকে। সুতরাং এই সারফেস, আবার ডায়াফ্রাম তো ছাতার মতো, সে এইদিকে সামনের দিকেও থাকে, ডায়াফ্রাম পিছনেও থাকে। সুতরাং অনেকগুলো সারফেসে ডায়াফ্রামের রিলেশনে থাকবে, এটাকে বলে ডায়াফ্রামেটিক সারফেস। আর এই যে সারফেসটা, এই সারফেসটাকে বলা হয় ভিসেরাল সারফেস। ঠিক আছে, ইনফেরিয়র সারফেস অর ভিসেরাল সারফেস। আমরা এই ডায়াগ্রামেটিক পিকচারে আমরা দেখতে পাচ্ছি এই সারফেসটা, দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক সারফেস। দিস ওয়ান ইজ দ্য ডায়াফ্রামেটিক সারফেস। ওকে, সুতরাং লিভারে আমরা দুটো সারফেস পেয়েছি। মেইনলি প্রথম ক্লাসিফিকেশনে দুটো সারফেস, একটা হচ্ছে ডায়াফ্রামেটিক অর প্যারাইটাল সারফেস, আরেকটা হচ্ছে ইনফেরিয়র অর ভিসেরাল সারফেস। ডায়াফ্রামেটিক সারফেস আবার 4টা ভাগ আছে। কি কি? একটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এই উপর দিকে আছে। একটা হচ্ছে সামনের দিকে এন্টেরিয়র সারফেস, তারপরে হচ্ছে পিছন দিকে এই জায়গাটা,
তার নাম পোস্টেরিয়র সারফেস, তারপরে হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, এই সারফেসটা। তাইলে এই যে রাইট ল্যাটারাল, দেন সুপিরিয়র, দেন ইন্টেরিয়র আর এই পোস্টেরিয়র, এইগুলো হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেসের মাঝে পড়ে। এইবার ভিসেরাল সারফেস, ভিসেরাল সারফেস হচ্ছে এই সারফেসটা যার নাম ইনফিরিয়র সারফেস। আমরা এগুলো রিলেশন জানতে হবে, এই রিলেশন গুলো আমরা পরবর্তীতে জানবো ধীরে ধীরে। লিভারের আমরা বর্ডারে চলে আসলাম, বর্ডারস অফ দি লিভার। ইনফ্যাক্ট লিভার একটা গোলগাল স্ট্রাকচার, তার শার্প বর্ডার একটাই আছে, সেই বর্ডারটার নাম হচ্ছে ইনফিরিয়র বর্ডার। হিয়ার ইজ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার। আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার। এই হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ দি লিভার। এই ইনফিরিয়র বর্ডার, এই বর্ডারটাতে আমরা দুটো নচ খুঁজে পাবো। দেয়ার আর টু নচেস। একটা নচ হচ্ছে এই জায়গাটুকু, এই যে একটা ভাঁজ তৈরি হলো, এই ভাঁজের মাঝে আমরা একটা জিনিসকে উকি মারতে দেখি, সেটা হচ্ছে গল ব্লাডার, ফান্ডাস অফ দি গল ব্লাডার যেখানে দেখা যাচ্ছে। সো এই নচটার নাম হচ্ছে গল ব্লাডারের, ব্লাডার মানে সিস্ট আর গল মানে কলি, তাইলে গল ব্লাডারের আরেক নাম হচ্ছে কলি সিস্ট। তাইলে এই নচটার নাম হচ্ছে সিস্টিক নচ। এই নচের নাম কি? সিস্টিক নচ। তাহলে একটা নচ হচ্ছে সিস্টিক নচ, আরেকটা নচ হচ্ছে এই জায়গাটুকু, যে নচের মাঝে আমরা দেখি এই যে এখানে যাকে বলা হয় ফেলসিফর্ম লিগামেন্ট। হিয়ার ইজ দ্য ফেলসিফর্ম লিগামেন্ট। এই যে ফেলসিফর্ম লিগামেন্ট, এখানে একটা ফিশারের সাথে লেগে আছে, ফিশার ফেলসিফর্ম লিগামেন্ট, ঠিক আছে। এবং এই ফিশারের বা এই নচের এই দিকটা হচ্ছে রাইট লোব, এই পাশে মানে লেফট, এইদিকে রাইট লোব, এদিকে লেফট লোব। তাহলে এই নচটার নাম কি দিব? এই নচের নাম দিব ইন্টারলোবার নচ, ইন্টারলোবার নচ। সো লিভারের ইনফিরিয়র বর্ডারটা শার্প, এই বর্ডারে দুটো নচ আছে, একটা হচ্ছে সিস্টিক নচ, আরেকটা হচ্ছে ইন্টারলোবার নচ। দুটো নচ আমরা লিভারের মাঝে পাই। একটা হচ্ছে ইন্টারলোবার নচ আর একটা সিস্টিক নচ, দুটো নচ পাই। নাও আমরা চলে আসলাম ফিশারের মাঝে। লিভারে কি কি ফিশার পাওয়া যাবে? আমরা লিভারের মাঝে দেখি দেয়ার আর একটা এইচ শেপ ফিশার পাওয়া যায়। দেখা যাক কোন এইচ শেপ ফিশার। এই যে একটা এইচ এর মতো ফিশার দেখা যাচ্ছে, দিস ওয়ান, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। এটা একটু জয়েন করে নাই, করলেই এইচটা ক্লিন হয়ে যেত, ঠিক আছে। এরকম এইচ এর মতো একটা ফিশার পাওয়া যাচ্ছে লিভারে, এটাকে বলছে এইচ শেপ ফিশার, ঠিক আছে। এই এইচ এর আমরা এবার একটা একটা করে দেখব। এই এইচ এর এই পার্টটার নাম কি? এই পার্টটার নাম হচ্ছে এখানে, দিস ইজ কল্ড ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। এই জায়গাটার নাম হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। আর নিচেরটাকে বলা হয় ফিশার ফর লিগামেন্টাম টেরিস। এই যে একটা লিগামেন্ট দেখাই যাচ্ছে, এই লিগামেন্টটা, এর নাম হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস। ওকে, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম। আর লোয়ার পার্টটাকে বলা হয় ফিশার ফর লিগামেন্টাম টেরিস। আর এই ফিশারটার তো নাম আমরা চিনি, দিস ইজ কল্ড গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা। সো দিস ওয়ান ইজ দ্য গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা। আর এই জায়গাটাতে এই এখন তো গল ব্লাডার আছে, গল ব্লাডারটা যদি না থাকতো তাইলে এই জায়গাটাকে আমরা বলবো ফসা ফর গল ব্লাডার। এখানে থাকে ফসা ফর গল ব্লাডার, এইভাবে। তাইলে আমরা এইচ এর দুটো লিম্ব আলাপ করে ফেললাম। এইচ এর লিম্বের যে রাইট সাইডে দুটো ফিশার আছে, একটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম আর একটা হচ্ছে ফিশার ফর লিগামেন্টাম টেরিস। আর লেফট সাইডে যে লিম্ব, তার আপার পার্টে আছে ফিশার ফর গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা, লোয়ার পার্টে আছে ফসা ফর গল ব্লাডার, আর এই মাঝখানে আছে পোর্টা হেপাটিস। এই জায়গায় হচ্ছে পোর্টা হেপাটিস। তাহলে লিভারে আমরা এইচ শেপড একটা ফিশার পাই, ফিশারটা নিয়ে আমি আলাপ করে রাখলাম, এগুলো পরবর্তীতে কাজে লাগবে। দেন আমরা যাব লিভারের লোব কি কি আছে। লোবস অফ দি লিভার, লিভারের লোব।
লোবগুলোকে আমরা অ্যানাটমিক্যালিও ভাগ করতে পারি, আবার ফিজিওলজিক্যালিও ভাগ করতে পারি। অ্যানাটমিক্যাল লোবস এন্ড ফিজিওলজিক্যাল লোব, দুই রকমের লোব পাওয়া যাবে লিভারে। ঠিক আছে, আমরা শুরুতেই যে অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য লিভার, তখন দেখিয়েছিলাম ফেলসিফর্ম লিগামেন্ট দিয়ে লিভারকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, ফেলসিফর্ম লিগামেন্ট দিয়ে। ঠিক আছে, ফেলসিফর্ম লিগামেন্টের রাইট সাইডে থাকে হচ্ছে রাইট লোব অফ দি লিভার, লেফট সাইডে থাকে লেফট লোব অফ দি লিভার। হয়ে গেল। সুতরাং এই হচ্ছে দুটো লোব তৈরি হবে। আচ্ছা, এখন একটু কথা আছে, ডায়াফ্রামেটিক সারফেস অফ দি লিভারে লোব হচ্ছে দুইটা। অন দ্য ডায়াফ্রামেটিক সারফেস there are two lobes, one is the right lobe, another one is left lobe. কি দিয়ে ভাগ করলাম? by the attachment of the falciform ligament, by the attachment of falciform ligament. দুটো লোব আছে, একটা রাইট লোব, লেফট লোব। রাইট লোব is 5 times larger than the left lobe. রাইট লোবটা 5 times larger। বলা হয় রাইট লোব forms 5/6 part of the gland, 6 ভাগের 5 ভাগ। আর লেফট লোব ফর্ম করে 1/6 part of the gland। তার মানে 6 ভাগের 5 ভাগ হচ্ছে রাইট লোব, আর 6 ভাগের 1 ভাগ হচ্ছে লেফট লোব। তাইলে রাইট লোব ইজ 5 times larger than the left lobe, আমরা বলতেই পারি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইবার আমরা চলে যাব তাহলে লোবগুলো, এটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেসের হিসাব দিলাম। এবার চলে যাব ভিসেরাল সারফেসের অবস্থা কি। অন দ্য ভিসেরাল সারফেস আমরা গিয়ে দেখব, আমরা ওই এইচ শেপ ফিশারের হেল্প নিব। এইচ শেপ ফিশারের হেল্প নিয়ে দেখব দেয়ার আর 4 লোবস। 4 লোবস। কিভাবে 4 লোব? নাম্বার 1, এই যে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম এন্ড ফিশার ফর লিগামেন্টাম টেরিস, এই দুই ফিশারের লেফট সাইডে, দিস ইজ দ্য লেফট লোব অফ দ্য লিভার, দিস ইজ দ্য লেফট লোব অফ দ্য লিভার অন দ্য ভিসেরাল সারফেস। আর আরেকটা হচ্ছে এই যে গ্রুভ ফর ইনফিরিয়র ভেনা কাভা এন্ড ফসা ফর গল ব্লাডার, এই দুটোর রাইট সাইডে, দিস ইজ দ্য রাইট লোব অফ দ্য লিভার। সো হিয়ার ইজ দ্য লেফট লোব, হিয়ার ইজ দ্য রাইট লোব। এটা হচ্ছে কিন্তু ভিসেরাল সারফেসের কথা বলছি। এই যে এইটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব। দিস ইজ দ্য গ্রুভ ফর ইনফেরিয়র ভেনা কাভা, দিস ইজ দ্য ফসা ফর গল ব্লাডার, and this is the fissure for ligamentum venosum, fissure for ligamentum teres। ঠিক আছে, তাইলে আমরা দুই পাশে দুটো লোব বুঝে গেলাম। এইবার আসবো আমরা পোর্টা হেপাটিস হচ্ছে এই জায়গাতে। সো হিয়ার ইজ দ্য পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসের উপরে যে লোবটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে কডেট লোব। পোর্টা হেপাটিসের উপরে হচ্ছে কডেট লোব, আর তার নিচে হচ্ছে কোয়াড্রেট লোব। এই দুটো লোব এক্সট্রা অন দ্য ভিসেরাল সারফেস। ঠিক আছে, কডেট লোব, কোয়াড্রেট লোব। কডেট লোবটা দেখতে কডা মানে টেইল, টেইলের মতো দেখতে, খুবই চিকন, এই জন্য তাকে বলে কডেট লোব, দেখতে খুবই চিকন। ঠিক আছে, আমি একটু ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওটা অন করে আমি একটু দেখাচ্ছি। হিয়ার লুক এট দিস ওয়ান, এই হচ্ছে কডেট লোব। এই যে দিস ওয়ান ইজ দ্য কডেট লোব। ওকে, দিস ইজ দ্য কডেট লোব। কেমন একটা চিকন একটা লোব, দেখতে লেজের মতোই মনে হচ্ছে। whereas this one is the quadrate lobe, here is the quadrate lobe। আমরা যদি এই quadrate lobe হয় আর এই যদি হয় quadrate lobe, quadrate lobeটা দেখতে কিন্তু ভেরি ন্যারো, লেজের মতো দেখাচ্ছে। সুতরাং আমরা বলবো যে একটার নাম quadrate lobe আর একটা quadrate lobe। quadrate মানে quadrangular দেখতে, এই জন্য এর নাম quadrate lobe। আর quadrate lobe বলা হয় কারণ এটা লেজের মতো দেখতে, টেইল লাইক। সো আমরা ভিসেরাল সারফেসে 4টা লোব দেখলাম, একটা হচ্ছে রাইট লোব, লেফট লোব, কডেট লোব, কোয়াড্রেট লোব। কডেট এবং কোয়াড্রেট লোবকে সেপারেট করেছে পোর্টা হেপাটিস, হাইলাম অফ দি লিভার, পোর্টা হেপাটিস। উল্টা ভাবে বললে কডেট লোব আর কোয়াড্রেট লোবের মাঝখানে থাকে হচ্ছে পোর্টা হেপাটিস, এবং সেটা ইনফিরিয়র সারফেসে অফ দি লিভারে থাকে। নাও চলে যাচ্ছে হচ্ছে, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল লোবে ভাগ করলাম।
অ্যানাটমিক্যালি এইভাবে লোবে ভাগ করা হয়। একটা জিনিস এখানে বলে রাখি, একটু দেখতে পাচ্ছি এই হচ্ছে মেইন কর্ডেট লোব। লুক এট দিস, দিস ইজ আওয়ার মেইন কর্ডেট লোব। কিন্তু কর্ডেট লোবের একটা প্রসেস দেখা যাচ্ছে, এই যে অনেকটা দেখতে পেপিলার মতো একটা প্রসেস, যেটা যাচ্ছে হচ্ছে লেফট সাইডে, লোয়ার লেফট কর্নারের দিকে একটা পেপিলা লাইক প্রসেস তৈরি হচ্ছে। এই প্রসেসটার নামই হচ্ছে পেপিলারি প্রসেস। তাহলে কর্ডেট লোবের একটা প্রসেস যেটা লেফট সাইডে, লোয়ার এবং লেফট সাইডে থাকে, তার নাম হচ্ছে পেপিলারি প্রসেস। এই জায়গাতে থাকে পেপিলারি প্রসেস। আর কর্ডেট লোবের একটা প্রসেস দেখা যাচ্ছে এক্সটেন্ড করে সে রাইট লোবের সাথে জয়েন করে ফেলছে, এই যে রাইট লোবের সাথে কন্টিনিউ করছে। এই প্রসেসটার নাম হচ্ছে কর্ডেট প্রসেস। তাহলে কর্ডেট লোবের আবার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে পেপিলারি প্রসেস আর একটা হচ্ছে কর্ডেট প্রসেস। কর্ডেট প্রসেসটা রাইট সাইডে থাকে, লোয়ার রাইট কর্নার থেকে তৈরি হয়, আর এই জায়গা থেকে তৈরি হয় কর্ডেট প্রসেস। আর পেপিলারি প্রসেস তৈরি হয় লোয়ার লেফট কর্নার থেকে। পেপিলারি প্রসেস এক্সটেন্ড করে। আমি মুছে দেই কালারগুলো, ক্লিয়ার বোঝা যাবে তাহলে। এইটা হচ্ছে কর্ডেট পেপিলারি প্রসেস, আর এইটা হচ্ছে কর্ডেট প্রসেস। আমরা অ্যানাটমিক্যাল লোবে আলাপ করে ফেলছি। ডায়াফ্রামেটিক সারফেসে দুটো লোব ছিল, কিন্তু ভিসেরাল সারফেসে 4টা লোব আছে। ঠিক আছে, এটা আমি ডেসক্রাইব করেছি। নাও লিভারের ফিজিওলজিক্যাল লোবটা আলাপ করব। ফিজিওলজিক্যাল লোব, ফিজিওলজিক্যালি লোবে আমরা যে ভাগ করব সেটা আসলে অ্যানাটমিক্যাল লোবের চাইতে ফিজিওলজিক্যাল লোব ইজ মোর সিগনিফিকেন্ট, মোর ইম্পর্টেন্ট। এই লোবে ভাগ করা হয় অন দ্য বেসিস অফ, ইট ইজ নট ডিভাইডেড অ্যানাটমিক্যালি বাট ইট ইজ ডিভাইডেড ফিজিওলজিক্যালি অ্যাকর্ডিং অন দ্য বেসিস অফ ব্লাড সাপ্লাই অ্যান্ড বাইল ড্রেনেজের উপর। ঠিক আছে, লিভারকে ব্লাড সাপ্লাই দেয় এই যে হেপাটিক আর্টারি, কিন্তু হেপাটিক আর্টারি লিভারে পোর্টা হেপাটিস দিয়ে যখন ঢুকবে তার আগে সে দুটো ব্রাঞ্চ তৈরি করে, একটা রাইট ব্রাঞ্চ একটা লেফট ব্রাঞ্চ। পোর্টাল ভেইন যখন লিভারে ঢুকবে সে দুটো ব্রাঞ্চ তৈরি করে, রাইট ব্রাঞ্চ লেফট ব্রাঞ্চ। বাইল ডাক্ট যখন শুরু হবে সে দুটো ডাক্ট দিয়ে শুরু হয়, একটা হচ্ছে রাইট ডাক্ট আর একটা লেফট হেপাটিক ডাক্ট। তাইলে আমরা বুঝলাম হেপাটিক আর্টারি তার দুটো ব্রাঞ্চ রাইট লেফট, পোর্টাল ভেইন তার দুটো ব্রাঞ্চ রাইট লেফট, হেপাটিক ডাক্টের দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট লেফট হেপাটিক ডাক্ট। তাইলে এই রাইট ব্রাঞ্চ গুলো লিভারের যে অংশে ব্লাড সাপ্লাই দেয় আর যে অংশ থেকে বাইল নিয়ে আসে, আর লেফট ব্রাঞ্চ গুলো যে অংশে ব্লাড সাপ্লাই দিবে আর বাইল ড্রেন করবে, তার নামই হচ্ছে ফিজিওলজিক্যাল রাইট লোব আর ফিজিওলজিক্যাল লেফট লোব। এটা বাইর থেকে বোঝানো যাবে না, কোনো কিছু দিয়ে দেখানোও যাবে না, বাট আমরা আন্দাজ করতে পারি কোনটুকু রাইট লোব কোনটুকু লেফট লোব। চলো এবার আমরা দেখি কোনটুকু রাইট লোব কোনটা লেফট লোব। তার জন্য আমরা করব কি, এখানে দুটো লোব আছে রাইট এন্ড লেফট দেখাচ্ছে, আমরা একটা লাইন টানবো, লাইন। এই লাইনটার নাম হচ্ছে কোলিসিস্টোক্যাভাল লাইন। কোলিসিস্টোক্যাভাল লাইন নামে একটা লাইন টেনে দিব। ঠিক আছে, যেমন এই হচ্ছে কোলিসিস্ট মানে গল ব্লাডার, আর পিছনে এখানে থাকে ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে আমি একটা লাইন টেনে নিলাম, এই যে একটা লাইন টানলাম, এই লাইনটার নামই হচ্ছে কোলিসিস্টোক্যাভাল লাইন। এত কষ্ট করা লাগবে না, এখানে টানাই আছে। এই হচ্ছে সিস্টিক নচ আর এই হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এই যে লাইনটা টানলাম তার নামই হচ্ছে কোলিসিস্টোক্যাভাল লাইন। এইটা আঁকলাম আমরা এন্টেরিয়র সারফেসে, পিছনেও তাই করতে পারি। এই যে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা আর ফসা ফর গল ব্লাডার দুটোকে জয়েন করে দিলাম, দিস ইজ দ্য কোলিসিস্টোক্যাভাল লাইন। এই যে গ্রুপ ফর ইনফেরিয়র ভেনা কাভা আর আরেকটা হচ্ছে ফসা ফর গল ব্লাডার, তাকে জয়েন করে যে লাইন হবে তার নামই কোলিসিস্টোক্যাভাল লাইন। এর আরেকটা নাম হচ্ছে কেন্ট লাইস লাইন। কেন্ট লাই একজন মানুষের নাম, কেন্ট লাই, উনি মনে হয় মিথ্যা বলতে পারে না, কেন্ট লাই 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 করতে পারে না সেই জন্য জাস্ট কিডিং। সো এটাকে বলা হচ্ছে কেন্ট লাইস লাইন। এই লাইন দিয়ে আমরা ভাগ করব ফিজিওলজিক্যাল রাইট লোব ফিজিওলজিক্যাল লেফট লোবকে। ঠিক আছে, এই লাইনের রাইট সাইডে হচ্ছে রাইট লোব ফিজিওলজিক্যাল আর লেফট সাইডে হচ্ছে লেফট ফিজিওলজিক্যাল লোব। হয়ে গেল। পিছন দিক থেকে যদি দেখি আমরা তাইলে দেখব এই লাইনের
এই পাশে হচ্ছে রাইট লোব, ওই পাশে লেফট লোব। এবং ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে আমরা অ্যানাটমিক্যালি আমরা দেখি যে caudate lobe, quadrate lobe, they are part of the right anatomical lobe. ঠিক আছে, caudate lobe আর quadrate lobe anatomically they are part of the right lobe. ঠিক আছে, but physiologically they are part of the left lobe. ও অবশ্য আমি তো এখন ডিফারেন্টলি বলছি, রাইট কোডেট লোব কোয়াড্রেট লোব তো আলাদা করে ফেলছি, রাইট লোবে রাখি নাই অ্যানাটমিক্যালিও। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে অ্যানাটমিক্যালি কোডেট কোয়াড্রেট দে আর সেপারেট লোব, বাট ফিজিওলজিক্যালি কোডেট লোব এন্ড কোয়াড্রেট লোব আর পার্ট অফ দি লেফট ফিজিওলজিক্যাল লোব। এই হচ্ছে ফিজিওলজিক্যাল লোব কিভাবে ভাগ করি সেটা আমরা ডিসকাস করলাম। এখন একটা জিনিস হচ্ছে এই লোবের মাঝে আবার কতগুলো সেগমেন্ট আছে। এই জাতীয় কাহিনী কিন্তু আমরা লাংসেও দেখেছিলাম। লাংসের মাঝে প্রিন্সিপাল ব্রঙ্কাস ছিল, যে দুই লাংয়ের জন্য দুটো যায়। দেন এই প্রিন্সিপাল ব্রঙ্কাস ভাগ হয়ে তৈরি করে লোবার ব্রঙ্কাস। রাইট লাংয়ে 3টা লোব থাকে, তার জন্য 3টা লোবার ব্রঙ্কাস। লেফট লাংয়ে 2টো লোব থাকে, 2টা লোবার ব্রঙ্কাস পাওয়া যায়। আবার প্রতিটা লোবের মাঝে ছিল সেগমেন্ট, এই জন্য সেগমেন্টাল ব্রঙ্কাস ছিল বা টারশিয়ারি ব্রঙ্কাস যার নাম। ঠিক আছে, এক একটা লোবার এক একটা সেগমেন্টাল ব্রঙ্কাস এক একটা সেগমেন্টকে ব্লাড সাপ্লাই এয়ার নিয়ে যেত। ঠিক আছে, একই রকম কাহিনী আমরা লিভারেও দেখি। রাইট ফিজিওলজিক্যাল লোবের মাঝে আমরা দেখব প্রথমে দুটো সেগমেন্ট তৈরি হবে, একটা হচ্ছে ইন্টেরিয়র সেগমেন্ট, একটা পোস্টেরিয়র সেগমেন্ট। ওকে, এই হচ্ছে রাইট ফিজিওলজিক্যাল লোব, তার দুই ভাগ, ইন্টেরিয়র পোস্টেরিয়র। আবার লেফট ফিজিওলজিক্যাল লোবকেও দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে মিডিয়াল, একটা ল্যাটেরাল, মিডিয়াল ল্যাটেরাল। এইবার প্রত্যেকটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, প্রত্যেকটাকে, একটা হচ্ছে আপার লোয়ার, যেমন রাইট সাইডে এটাকে আমি এই যে আপার লোয়ারে ভাগ করে নিলাম। সো এইটা হবে হচ্ছে রাইট আপার মানে রাইট সুপিরিয়র। ঠিক আছে, সেগমেন্ট। এটা হবে এন্টেরিয়র সুপিরিয়র, রাইটের এন্টেরিয়র সুপিরিয়র সেগমেন্ট, এন্টেরিয়র ইনফিরিয়র সেগমেন্ট, পোস্টেরিয়র সুপিরিয়র সেগমেন্ট, পোস্টেরিয়র ইনফিরিয়র সেগমেন্ট। সিমিলারলি লেফট লোবের মাঝে আছে মিডিয়াল ল্যাটেরাল, প্রত্যেকের আবার সুপিরিয়র ইনফিরিয়র আছে। সো সুপিরিয়র মিডিয়াল, ইনফিরিয়র মিডিয়াল, সুপিরিয়র ল্যাটেরাল, ইনফিরিয়র ল্যাটেরাল। তাহলে কয়টা সেগমেন্ট হলো? টোটালি 8টা সেগমেন্ট পাওয়া গেল। একটা হচ্ছে রাইট লোবে কি কি সেগমেন্ট দেখা যাক, রাইট আর লেফট লোবে। রাইট লোবে আছে, রাইট লোবের সেগমেন্ট হচ্ছে একটা ইন্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। লেফটে আছে মিডিয়াল পার্ট, ল্যাটেরাল পার্ট। এন্টেরিয়রে আবার সুপিরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়রে আবার সুপিরিয়র ইনফিরিয়র, মিডিয়ালে আবার সুপিরিয়র ইনফিরিয়র, ল্যাটারালি আবার সুপিরিয়র ইনফিরিয়র। তাহলে টোটাল 8টা সেগমেন্ট পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র সেগমেন্ট, এন্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র ইনফিরিয়র, মিডিয়াল সুপিরিয়র, মিডিয়াল ইনফিরিয়র, ল্যাটারাল সুপিরিয়র, ল্যাটারাল ইনফিরিয়র। এরকম 8টা সেগমেন্ট পাওয়া যায়। ফিজিওলজিক্যাল লোবের ভিতরে এরকম টোটালি 8টা ভাস্কুলার সেগমেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, এখন একজন লোক আছে, ওনার নাম হচ্ছে, ওনার নামটা উচ্চারণ করতেই আমি পারি না, কোউইনাউটস, শালা কমিন, এই কমিন সাহেব, আই মিন কোউইনাউটস, ইনি এই নাম কিভাবে আকিকা দিয়ে তার গার্জিয়ান রাখলো আমি এটাই বুঝতে পারলাম না। এই কোউইনাউট নামে একজন লোক, তিনি আবার সেগমেন্ট গুলোকে নাম্বারিং করেছেন। কোডেট লোব, এই জায়গাটা হচ্ছে কোডেট লোব। ঠিক আছে, রাইট লোবের মাঝে আছে 1 2 3 4, 1 2 3 4 এই চারটাই রাইট লোবে। কোডেট লোব হচ্ছে 1, 2 হচ্ছে এইটা, 3 হচ্ছে এটা, কোয়াড্রেট লোব হচ্ছে 4। তাইলে আমরা দেখি 1 হচ্ছে মিডিয়াল সুপিরিয়র, 2 হচ্ছে ল্যাটারাল সুপিরিয়র, 3 হচ্ছে ল্যাটারাল ইনফিরিয়র, 4 হচ্ছে মিডিয়াল ইনফিরিয়র। ঠিক আছে, চারটা। আর লেফট লোবের রাইট লোবের মাঝে আবার বাকি চারটা আছে, মানে 5 6 7 8। ঠিক আছে, 5 হচ্ছে এন্টেরিয়র ইনফিরিয়র, 6 হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র, 7 হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র, 8 হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র। এই হচ্ছে টোটাল 8টা সেগমেন্টে ভাগ করেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ম্যাক্সিমামই আসলে আন্ডার গ্রাজুয়েটে দরকার পড়ে না, এগুলো জানবে পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট গুলো,
যারা হেপাটোলজি নিয়ে ডিগ্রি করে পড়াশোনা করে তাদের জন্য সেগমেন্টগুলো দরকারি, নাম্বারিং গুলো দরকারি, প্লাস যারা রেডিওলজি বা ইমেজিং করে আল্ট্রাসোনোগ্রাম করে তাদের জন্য এই সেগমেন্টগুলো জরুরি বেশি। আমাদের সবচেয়ে বেশি আন্ডার গ্রাজুয়েটে জানতে হবে যে লিভারে দুটা ফিজিওলজিক্যাল লোব আছে, রাইট লোব, লেফট লোব। এই লোবগুলোকে আবার 8টা সেগমেন্টে ভাগ করা হয়, ঠিক আছে? দিস আর দ্য ভাস্কুলার সেগমেন্টস, ঠিক আছে? কর্ডেট লোবটা হচ্ছে 1, কোয়াড্রেট লোব হচ্ছে 4। আর কিছু জানার দরকার আমার কাছে মনে হয় না। এই তোমাদের লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা আর এর বেশি লাগে না। এবং এই লোবের যে হিসাবটা এটা কিন্তু ক্লকওয়াইজ করা হয়। আমি যদি একটু দেখাই ক্লকওয়াইজ কিভাবে, এই প্যাটার্নে লোবিং হবে, এই প্যাটার্নে। এই জায়গায় থাকে হচ্ছে কোয়াড্রেট লোব 1, এটা হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে মিডিয়াল সুপিরিয়র। তারপরে এখানে থাকবে হচ্ছে 2, এটা হচ্ছে ল্যাটারাল সুপিরিয়র। তারপরে হচ্ছে 3 হচ্ছে ল্যাটারাল ইনফিরিয়র। 4 হচ্ছে এই জায়গায়, 4 হচ্ছে কোয়াড্রেট লোব, 1 হচ্ছে কোয়াড্রেট লোব, 4 হচ্ছে মিডিয়াল ইনফিরিয়র সেগমেন্ট। দেন 5 হচ্ছে, 5 এই জায়গাতে থাকবে, 5 হচ্ছে যাকে বলা হয়, 5 হচ্ছে 5 হচ্ছে এন্টেরিয়র ইনফিরিয়র। 6 হচ্ছে এখানে থাকবে পোস্টেরিয়র ইনফিরিয়র। 7 হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র 7। আর 8টা আবার সামনের দিকে চলে আসে, লাস্টলি 8 হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র সেগমেন্ট। সো পুরো জিনিসটা ঘড়ির কাঁটার দিকে গেল, ক্লকওয়াইজ কিন্তু একটা রোটেশন করে মার্কিংটা করা হলো। এখন একটা কথা বলা হয় যে লাং এর মাঝেও এরকম সেগমেন্টেশন ছিল, কিন্তু লাং এর সেগমেন্টটা অনেক কাজের। কোনো একটা সেগমেন্টে কোনো ডিজিজ যদি হয় সেই সেগমেন্ট ফেলে দিলে কিন্তু আলটিমেটলি দেখা যায় অন্য কোনো সেগমেন্টে কোনো প্রবলেম হয় না। কিন্তু লিভারের এই সেগমেন্ট গুলো আরবিট্রারি, এটাতে কোন খুব বেশি লাভ হয় না। দে আর নট ওয়েল ডিফাইন্ড অ্যাজ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এই জন্য এবং হেপাটিক সেগমেন্টটা স্টিল কন্ট্রোভার্সিয়াল, তার ইউজফুলটা এখনো কন্ট্রোভার্সিয়াল। স্পেশালি যখনই আমরা পার্শিয়াল রিসেকশন অফ দি লিভার করব, পার্শিয়াল হেপাটেকটমি করব, তখন কিন্তু এই লিভারের সেগমেন্ট গুলো খুব বেশি উপকার দেয় না। কোনো একটা সেগমেন্ট ফেললেই লাভ হয়ে যাবে এরকম হয় না। বরং আমার যখন পার্শিয়াল হেপাটেকটমি করতে চাই, মানে লিভার পার্শিয়ালি কেটে ফেলতে চাই, বলছে যে এখানে সেগমেন্ট না ফেলে এক একটা লোব ফেলে দেওয়া দরকার, ঠিক আছে? ট্রু লোব ফেলে দিতে হবে, রেদার একটা সেগমেন্ট ফেলে দিয়ে কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা আসলে সেগমেন্ট পরে কোনো তেমন, মানে আমাদের লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে তেমন ভ্যালু নাই, যেহেতু সেগমেন্টাল রিসেকশনেও এটা কোনো কাজে লাগছে না। হাউএভার আমার যদি লিভার আমরা একটা লোব ফেলে দিই, প্রবলেম তো নাই, 80% পর্যন্ত লিভার তো ফেলতেই পারি আমরা, ফেলে দিলে আবার রিজেনারেশন হয়ে যাবে, ঠিক আছে? প্রায় 6 থেকে 12 মাসের মাঝে লিভার আবার অরিজিনাল সাইজে ফেরত চলে যাবে। নাও লিভারের যাকে বলা যায়, এখন আমি চলে আসলাম হাইলাম অফ দি লিভার, যার নাম পোর্টা হেপাটিস। এই যে জায়গা, যার নাম হচ্ছে পোর্টা হেপাটিস, যে থাকে ইনফিরিয়র সারফেস অফ দি লিভারে বা ভিসেরাল সারফেসে। তার উপরে আছে কর্ডেট লোব, নিচে আছে কোয়াড্রেট লোব। তার মানে এই হাইলাম অফ দি লিভারটা কর্ডেট এবং কোয়াড্রেট লোবের মাঝখানে থাকে, একটা ডিপ ট্রান্সভার্স ফিচার, ঠিক আছে? তাইলে আমরা এখান থেকে শুরু করি। আর তার আগে এটাকে বলে পোর্ট বলা হয়, লিভারের পোর্ট। হাইলাম অফ দি লিভার মিন্স পোর্ট অফ দি লিভার। আমরা জানি আমাদের অনেক পোর্ট আছে, যেমন আমাদের এয়ারপোর্ট আছে, যেখানে বিমান এয়ার থেকে দিয়ে আসা যাত্রীরা এই পোর্ট দিয়ে ঢুকে বা বের হয়। বিদেশ যেতে গেলে এয়ারপোর্ট লাগে, বিদেশ থেকে আসতে গেলে এয়ারপোর্ট দিয়ে ঢুকতে হয় যারা বিমানে আসে। তারপরে যেমন আমাদের সি পোর্ট আছে, তারপরে আমাদের রিভার পোর্ট আছে, নদী বন্দর যাকে বলে। এর বাইরে আবার ইয়েও আছে, কি বলা যায়, আমাদের আবার স্থলবন্দরও আছে, যেমন তামাবিল স্থলবন্দর, ল্যান্ডপোর্ট, তারপরে বেনাপোল, হিলি, তারপরে অনেক অনেক, সোনা মসজিদ, চেংরাবান্দা,
তারপরে হচ্ছে আরো অনেক এরকম আছে, ভৌমরা, এরকম কতগুলো স্থলবন্দর আছে। আমরা যদি কেউ কখনো ইন্ডিয়া যেতে হয়, ভারতে যেতে হয়, তাহলে এই স্থলবন্দর গুলো দিয়ে যাব। ভারতের কেউ ঢুকতে চাইলে, যদি না স্মাগলার হয়, ঠিক আছে, স্মাগলারদের হিসাব আলাদা, এমনিতে বৈধ পথে ঢোকা বা বের হতে গেলে পোর্ট লাগে। সো লিভারেরও বৈধ পোর্ট হচ্ছে এই সেই জায়গা, যার নাম হচ্ছে পোর্টা হেপাটিস। এই দিয়ে স্ট্রাকচার গুলো ঢুকবে বা বের হবে, এমন কথাই ছিল। কেউ কথা রাখবে, কেউ কথা রাখবে না, দেখা যাক। ইট ইজ এ ডিপ ট্রান্সভার্স ফিশার। এটা একটা ডিপ ফিশার, ট্রান্সভার্সলি থাকে, 5 সেন্টিমিটার লং, situated in the inferior surface of the liver between caudate and quadrate lobe. caudate আর quadrate lobe এর মাঝখানে সে থাকে, ঠিক আছে। এই দিয়ে কোন জিনিস ঢুকবে, কোন জিনিস বের হবে। আমরা দেখে যাই কোন জিনিস ঢুকে, স্ট্রাকচারস এন্টারিং থ্রু ইট, ঠিক আছে। এক নম্বরে স্ট্রাকচার যা ঢুকবে সেটা হচ্ছে এই যে হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি মানে রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দি হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি ঢুকবে রাইট এবং লেফট ব্রাঞ্চ। তারপরে ঢুকবে হচ্ছে পোর্টাল ভেইনের রাইট এন্ড লেফট ব্রাঞ্চ। পোর্টাল ভেইনেরও রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ ঢুকবে, ঠিক আছে। তারপরে এই দুটো জিনিস ঢুকবে, বের হবে কে? বের হবে হচ্ছে বাইল ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট আর লেফট হেপাটিক ডাক্ট, এই দুই ডাক্ট কিন্তু বের হবে। তাহলে আমরা দেখলাম সবার প্রথমে ঢুকলো কে? সবচেয়ে প্রথমে আমরা যদি বলি মানে ঢুকে কে? ঢুকে হচ্ছে পোর্টাল ভেইন ঢুকবে। অ্যাকচুয়ালি পোর্টাল ভেইন না, রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দি পোর্টাল ভেইন, রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দি হেপাটিক আর্টারি, আর রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট বের হবে। সাথে ঢুকবে হচ্ছে হেপাটিক প্লেক্সাস অফ দি নার্ভস, আর বের হবে লিম্ফেটিক্স। এবার আমি টেক্সটটা দেখাচ্ছি। ঢুকে কে? ঢুকে রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দি হেপাটিক আর্টারি, রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দি পোর্টাল ভেইন, আর ঢুকবে হেপাটিক প্লেক্সাস অফ নার্ভস। বের হবে কে? বের হবে হচ্ছে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট আর লিম্ফ ভেসেল, লিম্ফেটিক্স বের হবে, ঠিক আছে। এবং এই স্ট্রাকচার গুলো সামনে থেকে পিছনে একটা রিলেশন আছে। সবার পিছনে থাকে, সবার পিছনে থাকে পোর্টাল ভেইন, তার সামনে থাকে হেপাটিক আর্টারি, আর তার সামনে থাকে হচ্ছে বাইল ডাক্ট। তাহলে ফর্মুলাটা কি? ভিএডি, ভ্যাড। আমরা অনেক ক্ষেত্রে এরকম ফর্মুলা জানি, কোন জায়গায় ভ্যান, ভেইন আর্টারি নার্ভ, কোন জায়গায় ভ্যাপ, ভেইন আর্টারি পেলভিস, কোন জায়গায় হচ্ছে এখানে ভ্যাড পাওয়া গেল, ঠিক আছে। সুতরাং ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে সামনে থেকে পিছনে। ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড মানে কি? ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, আমরা যদি লিভারটাকে এইভাবে ধরি, সবার পিছনে থাকবে। ফ্রম বিফোর তাহলে ফরওয়ার্ড লেখা উচিত ছিল, সরি, ফ্রম বিফোর ফরওয়ার্ড। সবার পিছনে থাকে ভেইন, আমার মডেলেও তো তাই বলে, সবার পিছনে থাকে ভেইন, তারপরে থাকবে হচ্ছে আর্টারি, তারপরে থাকে বাইল ডাক্ট, সবার সামনে থাকবে বাইল ডাক্ট। ফ্রম বিফোর ফরওয়ার্ড, এটা হবে ফ্রম বিফোর ফরওয়ার্ড, ভেইন, আর্টারি আর ডাক্ট এই রিলেশনে থাকবে, ঠিক আছে। নাও আমরা রিলেশনটা বুঝলাম। তবে একটা কথা বলা হয় যে পোর্টা হেপাটিস ইজ নট এ ট্রু হাইলাম, ঠিক আছে। ও একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে পোর্টা হেপাটিস এর মার্জিন, এই মার্জিনে আমরা দেখছি কিছু একটা কেটে ফেলা হয়েছে, এই জায়গাতে লাগানো ছিল লেসার ওমেন্টাম। তাইলে লিপস অফ দি পোর্টা হেপাটিস গিভ অ্যাটাচমেন্ট টু লেসার ওমেন্টাম। এখন বলা হচ্ছে পোর্টা হেপাটিস ইজ নট এ ট্রু হাইলাম। কেন ট্রু হাইলাম না? কারণ হেপাটিক আর্টারি ঢুকতে দেখলাম, পোর্টাল ভেইন ঢুকতে দেখলাম, বাইল ডাক্টকে বের হতে দেখলাম। আচ্ছা, হেপাটিক ভেইন বের হলো কোন পথে? এদিকে তো হেপাটিক ভেইনকে বের হতে দেখছি না। তাহলে কি হেপাটিক ভেইন বের হবে না? বের তো হতেই হবে, ভেইন তো বের হওয়াই লাগবে, ঠিক আছে। তাহলে কোন দিকে বের হয়? এই যে দেখা যাচ্ছে হেপাটিক ভেইন সরাসরি ইনফিরিয়র ভেনা কাভাতে ওপেন করে যাচ্ছে, ঠিক আছে। হেপাটিক ভেইন সরাসরি হিয়ার, হিয়ার ইজ দা হেপাটিক ভেইন। আমরা দেখি
হেপাটিক ভেইন সরাসরি ইনফেরিয়র ভেনা কাভাতে ওপেন করছে। এখানে একটা ওই যে একটা ওপেনিং দেখা যাচ্ছে, মানে এই দিক থেকে আরেকটা আসছে, এই যে আরেকটা ওপেনিং দেখা যাচ্ছে, তার মানে এই দিক থেকে আরেকটা, মানে হেপাটিক ভেইন গুলো ডাইরেক্টলি ইনফেরিয়র ভেনা কাভাতে ওপেন করে। কেন? এরা এই দিক দিয়ে বের হয়ে এখানে যেতে পারতো, তা তো গেল না, সরাসরি ওপেন করে গেল। তার মানে দাঁড়াচ্ছে যে হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন এরা ঢুকলেও হেপাটিক ভেইনটা কিন্তু এই পথে বের হয় না। কিন্তু আমাদের কথা কিন্তু ছিল সবাই এই পথেই ঢুকবে, বের হবে, কিন্তু হেপাটিক ভেইন সেই কথা রাখে নাই। এই জন্য আমরা বলছি যে পোর্টা হেপাটিস ইজ নট এ ট্রু হাইলাম, ইট ইজ নট এ ট্রু হাইলাম, ঠিক আছে, as hepatic veins do not exit through it. আমি মোটামুটি আমাদের লিভারের গ্রস অ্যানাটমি যতটুকু বলা দরকার ততটুকু আলাপ করে ফেলেছি। এই ভিডিওতে এর বেশি দিতে পারলাম না। নেক্সট ভিডিওতে পেরিটোনিয়াল রিলেশন, ব্লাড সাপ্লাই, হিস্টোলজি, ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আলাপ করব। আশা রাখি আমি এই ভিডিওটা সবার অনেক ভালো লাগবে, সবাই অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon. Please don't forget to remember to give, share, like and comment in the comment section. Take care, goodbye, stay safe, stay home.